প্লিজ ছাড়ুন, আপনারা কারা? এমন করছেন কেন? রুমাল দিয়ে মুখ চেপে ধরে। প্লিজ ম্যাম, চুপ করুন, আমাদের বসের আদেশ এটা। জেরিন আর কিছু বলতে পারল না। তার আগেই কিছু লোক তাকে বেহুশ হওয়ার ইঞ্জেকশন পুশ করে দেয়, আর সাথে সাথে বেহুশ হয়ে যায় জেরিন। কি অবস্থা ওর? ঠিক আছে তো? জি বস, আপনি চিন্তা করবেন না, সব ঠিক আছে। কাল সকালে চোখ মেলে জেরিন দেখবে তার আরেকটা জীবন শুরু হয়ে গিয়েছে। এই বলে আমির একটা ডেবিল হাসি দেয়। পরদিন সকালে যখন জেরিনের ঘুম ভাঙে, তখন হঠাৎ করে কাল রাতের এক ঝলক ফ্ল্যাশব্যাক মনে পড়ে যায়। সাথে সাথেই তার ঘুমের ঘোর কেটে যায় এবং সে নিজেকে একটা মাস্টার বেডরুমে আবিষ্কার করে। আমি বাড়ি যাব। আপনারা কারা আর কেনই বা আমাকে এখানে ধরে নিয়ে এসেছেন? আপনারা কি সুন্দরী মেয়েদের কলিজা ভুনা করে খেয়ে ফেলেন নাকি? মা বলেছিল আমাকে বোরকাওয়ালিরা নাকি মেয়েদের এইভাবে ধরে নিয়ে যায়, কিন্তু আপনারা তো বোরকা পরেন না। তো কে আপনারা? আরে মরছে নাকি সব আমাকে এই রুমের মধ্যে বন্দি করে? জেরিন এসব বলে নিজের অজান্তে কান্না করে দেয়। বেচারি অনেক ভয় পাচ্ছে। জাস্ট সে সাহস এটা দেখানোর জন্য এসব কথা বলা আর কি। হঠাৎ তখনই দরজা খুলে দেওয়া হয় বাইরে থেকে, যা দেখে ভয়ে জেরিন 4 কদম পিছিয়ে যায়। কালকের মতো কালো পোশাক পরা দুজন প্রথমে রুমে ঢুকে, আর তারপর তাদের দুজনের পিছন থেকে একটা হ্যান্ডসাম ছেলে রুমের মধ্যে প্রবেশ করে। এতটাই সুদর্শন যাকে দেখলে যে কোনো মেয়ে, কেন তার মাও বলতো, আই উইশ এমন একটা ছেলে যদি আমার মেয়ের জামাই হতো। যাই হোক, ছেলেটার ফেস দেখলে সেই ফেসের পেছনে লুকিয়ে থাকা আসল রূপটা কেউ কখনো টেরই পাবে না। জেরিন যখনই সে হ্যান্ডসামকে রেগে কিছু বলতে যাবে, তখনই সে হ্যান্ডসাম জেরিনের হাত শক্ত করে ধরে তাকে নিজের কাছে টেনে নিয়ে ডিপলি ভাবে বলে, আমি এত নয়েজ লাইক করি না বেবি গার্ল, নেক্সট টাইম যেন এমনটা না হয়, মাইন্ড ইট। আপনার কি মাথায় প্রবলেম আছে নাকি? ও বুঝেছি, আপনি এদের সেই বস, তাই না? কেন আমাকে এখানে ধরে নিয়ে এসেছেন? আমি তো আপনাকে চিনিও না। আমি বাড়ি যাব। আর এটা আমাকে কোথায় নিয়ে এসেছেন? উফ, স্টপ। আমার এত কথা শুনতে ভালো লাগে না, তাই চুপ থাকাতেই তোমার মঙ্গল। আর লিসেন, তুমি তোমার বাড়ির নাম ভুলে যাও, আর কখনো যাওয়া হবে না তোমার সেখানে। বাকিটা আমি পরে ভেবে দেখব। আপাতত পাখিকে কিছুদিন খাঁচায় পড়ে পোষত মানাই। আমার নামও জেরিন। আমাকে আপনি চিনেন না। আমি তো বাড়ি যাবই। আপনিও এই কথা মাথায় ঢুকিয়ে নেন। চিনতেই তো চাই আমি তোমাকে বেবি গার্ল। রহস্যময় এক হাসি দিয়ে এইসব বলে যখনই আমির তার লোকেদের নিয়ে রুম থেকে বের হবে, তার আগেই জেরিন আমিরের এক লোককে ধাক্কা দিয়ে রুম থেকে বাইরে বের হতে নেয়, কিন্তু আমির জেরিনকে ধরে ফেলে। অনেকবার বেড়ে গিয়েছে তোমার, তাই না? তোমার বার আমি কমাচ্ছি। এই বলে আমির জেরিনকে ছুঁড়ে বিছানায় ফেলে দেয় এবং তার গার্ডদেরকে ইশারা দেয়। ইশারা পাওয়া মাত্রই গার্ডরা জেরিনের কাছে এগোতে থাকে। জেরিন বিপদের আশঙ্কা টের পেয়ে আমিরের কাছে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছিল। মুহূর্তে একজন গার্ড জেরিনের এক পা শক্ত করে ধরে ফেলে এবং অন্যজন তার হাত। জেরিনের 2 চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। নিজেকে বাঁচানোর সে সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু দুজন পুরুষ মানুষের শক্তির সঙ্গে একটা মেয়ে তো পেরে ওঠা কোনোভাবেই সম্ভব নয়। বারবার সে আমিরের কাছে ক্ষমা চাইল, কিন্তু আমির এসব কথা না শুনে আবারও জেরিনকে ঘুমের ইঞ্জেকশন পুশ করে দেয়। বেবি গার্ল, তোমার সাহস কত বড়! তুমি আমার সামনে থেকে পালানোর চেষ্টা করেছো, এত বড় দুঃসাহস দেখিয়েছো, তার জন্য তোমাকে শাস্তি তো পেতে হতোই। এবার শান্ত বাচ্চার মতো ঘুমিয়ে থাকো। ভেবেছিলাম তোমাকে খাবার দেব, কিন্তু তুমি যা বেয়াদবি করেছো তাতে। কথাটা শেষ না করে আমির তার লক্ষ্যে রুম লক করে চলে আসতে বলে। রাতে যখন জেরিনের ঘুম ভাঙে, তখন সে চোখ মেলেই সামনের সোফায় আমিরকে একটি বই হাতে দেখতে পায়। আমিরের চোখে জেরিনের দিকে যেতেই সে জেরিনের কাছে আসে এবং বলে, জান, ক্ষুধা পেয়েছে নিশ্চয়, তাই না? আমি খাবার উপরে পাঠাতে বলছি। জেরিন আর না করেনি, কারণ কাল থেকে একটা দানাও পেটে পড়েনি। খাওয়া শেষে আমির জেরিনকে বলে, তোমার জন্য একটা আলাদা রুম ডিজাইন করা হয়েছে, যেখানে তোমার জন্য সব কাপড়, জুতা, কসমেটিক্স স্টক করে রাখা হয়েছে। ডোন্ট ওরি বেবি, কোনো পেইন হবে না তোমার। আপনার থেকে বড় পেইন আবার কি? আই জাস্ট হেট ইউ।
আপনি জানেন আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে আমাকে নিয়ে কত টেনশন হচ্ছে। আবারও শুরু হয়ে গিয়েছে। আমার মেজাজ খারাপ করো না প্লিজ। শোনো, আমি এখানে এসেছি তোমাকে একটা কথা বলার জন্য। তুমি প্রিপারেশন নাও বিয়ের। 1 উইকে আমাদের বিয়ে হবে। আমার বাবা মা সুইজারল্যান্ড গিয়েছে, তাই 1 উইক সুযোগ পেয়েছো তুমি। তা না হলে এই মুহূর্তেই তোমার বিয়েটা হয়ে যেত। যাক, সময় পেয়েছো, নিজেকে তৈরি করো আর আমাকে ভালোবাসো। জাস্ট এটাই যথেষ্ট। আরে কি বলছেন, একে তো চিনি না আপনাকে, তার উপর জোর করে আমাকে বিদেশে নিয়ে এসেছেন, এখন আবার বলছেন 1 উইকের মধ্যে আমার বিয়ে। আপনি কি আমার অভিভাবক নাকি যে যা বলবেন তাই শুনতে হবে? ইয়েস, বিকজ ফ্রম টুডে আই এম ইয়োর এভরিথিং, মাইন্ড ইট। এই বলে জেরিনের কপালে চুমু দিয়ে আমি রুম থেকে চলে যায়। জেরিন আবার রুমে বন্দী। অনেক কান্না পাচ্ছে, কিন্তু কান্না করতে করতে এখন তো চোখের পানিও ফুরিয়ে এসেছে। যে করেই হোক আমার এখান থেকে যেতে হবে। আমি এই আমিরকে কখনোই ভালোবাসতে পারবো না, কারণ আমার পরিবার, আমার ভালোবাসা, আয়মান সব তো বাংলাদেশেই পড়ে রয়েছে। এসব বলেই জেরিন কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। এদিকে সকালে ঘুম থেকে উঠে জেরিন অনেক শকড হয়ে যায়, কারণ তার পাশে আমির ঘুমিয়েছিল। আর তার থেকে বড় বিষয় হচ্ছে জেরিন আমিরের বুকে। সে আমিরের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল। হঠাৎ আমিরের ঘুম ভেঙে যায়, যা দেখে জেরিন তাড়াতাড়ি করে আবারও ঘুমের নাটক করা শুরু করে দেয়। কিন্তু আমির আগে থেকে সবকিছু বুঝতে পেরে গিয়েছিল, আর তাই সে কোনো কথা না বলে নিজের ঠোঁট জেরিনের ঠোঁটে ডুবিয়ে দেয়। জেরিন নিজের প্রাণপণ শক্তি দিয়ে আমিরকে সরানোর ট্রাই করলেও ব্যর্থ হয়। এমনিতেও পরপর 2টি ইঞ্জেকশনের পেইন এখনো কমেনি। 15 মিনিট পর আমির জেরিনকে ছেড়ে দেয়, আর তখন জেরিন আমিরের দিকে দূরে সরে গিয়ে বলে, আপনি ছি, এত নোংরা, দূরে থাকবেন আমার থেকে, আপনার মতো আমি নোংরা না। এসব শুনে আমিরের গা আবারও রাগে গরম হয়ে যায়। সে রাগী গলায় জেরিনকে বলে, জাস্ট ওয়েট, তোমার শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা রহস্য আমি উন্মোচন করব। তুমি শুধুই আমার, দেখে নিও। এই বলে সে ওয়াশরুমে চলে যায়। এদিকে আবারও জেরিনের নীরব কান্না শুরু হয়ে যায়। সময় চলে যাচ্ছে, বিয়ের দিন ঘনিয়ে আসছে। এখনই সব অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গিয়েছে, তাই জেরিন ঠিক করে যে সে তার আর কান্না না করে এমন একটা প্ল্যান বের করবে যাতে করে এখান থেকে বের হওয়া যায় যে কোনো মূল্যে। কিছুক্ষণ পর ব্রেকফাস্ট করার জন্য জেরিনকে নিচে আসতে বলা হয়। সেও কোনো কথা না বলে নিচে এসে পড়ে আমিরের কথা মতো সবটা খেয়ে নেয়। কিন্তু সন্দেহ তো আমিরের তখনই জাগে যখন তার প্রতিটা কথা জেরিন অক্ষরে অক্ষরে পালন করেছিল। কিন্তু তবুও আমির হ্যাপি ছিল যে জেরিন এখন তার সব কথাই শুনছে, আর তাই সে জেরিনকে আর কিছুই বলে না। রাতে আমির বাড়ি ফিরলে দেখতে পায় আর জেরিন আর কান্না করছে না। সে যখনই জেরিনকে জিজ্ঞেস করতে যাবে খাবার খাওয়ার কথা, তখনই জেরিন তাকে বলে ওঠে, আমির, আপনাকে কিছু বলার ছিল আমার। শিওর জান। জান শব্দটি আমিরের মুখে শুনে গাটা একেবারে জ্বলে যাচ্ছিল জেরিনের। কিন্তু কি করার, এখান থেকে পালাতে হলে তো আমির এবং তার কথা সবকিছুই তাকে সহ্য করতেই হবে। আর তাই আর দেরি না করে সে আমিরকে বলে, আমি ভাগ্যকে মেনে নিয়েছি, আমি রাজি বিয়েতে। আমিরের একটু খটকা লাগে, বাট সে তো কেয়ার করে না এবং বলে, জেরিন, আমি চাই তোমাকে বৈধভাবে নিজের করে নিতে। আমি অনেক ভালোবাসি তোমাকে, বিলিভ মি। কিন্তু যদি পরে জানতে পারি তুমি আমাকে বোকা বানানোর ট্রাই করছো, তাহলে সেদিন আমার থেকে খারাপ আর কেউই হবে না। তোমার চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠবে সেদিন। এই বলে একটা ডেবিল হাসি দেয় এবং জেরিনের কপালে চুমু দিয়ে শাওয়ার দিতে চলে যায়। এভাবে 1 উইকের মধ্যে জেরিন আমিরের ভরসা, ভালোবাসা দুটোই আদায় করে নেয়। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। আমিরের বাবা, মা এবং কাজিনরাও এখানে চলে আসে। সকলে নতুন বউ নিয়ে কি আনন্দ উল্লাস, কিন্তু খেলা তো এখনই শুরু। এই কয়দিনে জেরিন এতই আমিরের ভরসা জুগিয়েছিল যে আমির জেরিনের উপর নজরদারিও বন্ধ করে দেয়। কিন্তু এটাই যে বিপদ ডেকে আনে। বিয়ের দিন জেরিনকে পরীর মতো করে সাজানো হয়, সব ঠিকঠাক হয়ে গিয়েছে। কিন্তু যখনই আমিরের কাজিনরা জেরিনকে রুম থেকে আনার জন্য যায়, তখনই সবাই শকড হয়ে যায়, কারণ রুমের ভেতর জেরিন তো ছিলই না। কাজিনরা তখনও বুঝতে পারেনি যে জেরিন কোথায় গিয়েছে। স্বাভাবিকভাবে ওয়াশরুম সহ অন্য রুমে, এক কথায় বাড়িতেই জেরিনকে খোঁজা শুরু হয়ে যায়। ওদিকে কাজী বউয়ের জন্য অপেক্ষা করছিল।
অনেক পরও জেরিন না আসায় আমিরের রাগ উঠতে শুরু হয়ে যায়। সে যখন উঠতে নেয় তখন তার কাজিন এসে জানায় জেরিনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে আমিরের কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। সে তার কাজিনকে আবার জিজ্ঞেস করে, ইউ শিওর? কারণ এটা মজা করার সময় না। ব্রো, আমি কি তোকে মিথ্যা কথা বলবো, তাও আবার এমন একটা মুহূর্তে? বিলিভ না হলে নিজে গিয়ে দেখ। আমিরা দেরি না করে সব রেখে জেরিনকে খুঁজতে চলে যায়। তখন সে সত্যি জেরিনকে খুঁজে পায় না। তখন তার শরীর রাগে লাল হয়ে যায়, চেহারার হিংস্র ভাব চলে আসে। জেরিন, যা করেছো ভালো করনি। আমার বিশ্বাস ভাঙার শাস্তি যে কতটা ভয়ানক হয় না তা তোমার চিন্তার বাইরে। আর পালিয়ে তুমি কোথায় যাবে? তোমাকে আমির খানের কাছেই ব্যাক করতে হবে। এসব বলে সে বাড়ির সব গার্ডদেরকে ডেকে আনে। তোমরা থাকতে বাড়ি থেকে একটা মেয়ে পালিয়ে কি করে যায়? স্যার, আপনি তো বলেছিলেন ম্যামের ওপর এখন আর নজর রাখতে হবে না। আর বাড়িতে এত মানুষ, কেউ ঢুকছে তো কেউ বের হচ্ছে, তাই হয়তো আমরা বুঝতে পারছি না। তোরা কেউ কাজের না। যদি জেরিনকে না পাই তাহলে তোরা কেউ বাঁচতে পারবি না। আগে থেকে কাফনের কাপড় কিনে রাখিস। আমিরা লেট না করে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। সব জায়গায় খোঁজ চলে, এয়ারপোর্ট, বাস স্ট্যান্ড, সব জায়গায়, যাতে করে জেরিন কিছুতেই ইতালি ছেড়ে বাইরে না যেতে পারবে। এদিকে জেরিনের পালিয়ে কই যে চলে এসেছে সে নিজেও জানে না। হঠাৎ একটা নতুন রাস্তা ঢুকবে, তখনই দুজন ছেলের কণ্ঠ ভেসে উঠল। শুনলাম আমির খানের বউ নাকি বিয়ের আসর থেকে পালিয়েছে। ধরিয়ে দিতে পারলে তো অনেক কিছু পাবে রে। তুই কি পাবি? স্বপ্ন দেখ বসে বসে। এসব কথা শুনে জেরিন আর সে রাস্তায় না ঢুকে অন্যদিকে দৌড়াতে শুরু করে। আসলে জানেন জেরিনকে গার্ডরা চিনতে পারেনি কেন? কারণ সে বিয়ের জামা কাপড় গয়না সব খুলে একে প্ল্যান করে পাঠিয়েছে। বউয়ের পালালে কবেই ধরা খেত। এদিকে বাড়ির সব কিছু ফেলে জেরিনকে খুঁজতে চলে যায় গাড়ি নিয়ে। মা সেলিনা খান ও ছেলের এমন রাগকে অনেক ভয় পায়। সে আন্দাজ করতে পেরেছিল জেরিনের কপালে আজ অনেক ভয়ানক কিছু লেখা হয়ে গেছে। ওদিকে জেরিন পালাতে পালাতে একটা নির্জন এলাকা চলে আসে, যেখানে জন মানুষদের আনাগুনে একেবারেই কম ছিল। তাই সে সিদ্ধান্ত নেয় আজকে রাতে এখানে কোথাও কাটিয়ে দেবে। রাতটা কোনো মত এখানে কাটাতে পারলেই হয়, সকালে সে নিজের কোনো একটা ব্যবস্থা করে নেবে। এতগুলো পথ হেঁটে এসেছে, কিন্তু একটা বাড়ি পর্যন্ত জেরিনের চোখে পড়েনি। হঠাৎ করে সে দূরে একটা ছোট্ট বাড়ি দেখতে পায়। বাড়িটা দেখে সে অনেক নিশ্চিন্তও বোধ করে এবং তাড়াতাড়ি সে বাড়িতে গিয়ে নক করা শুরু করে দেয়। তো ভেতর থেকে একটা বৃদ্ধ মহিলা বের হয়ে আসে। আমার না অনেক বিপদ, আজকে রাতে কি আমাকে এখানে থাকতে দেওয়া যাবে? আমি এখানে নতুন, কোনো কিছুই চিনি না, ভুল করে এখানে চলে এসেছি। প্লিজ আমাকে একটা রাত থাকতে দিন, আমি সকালবেলায় চলে যাব। মহিলাটি প্রথমে রাজি হচ্ছিল না, পরে আল্লাহ জানে কিভাবে রাজি হয়ে গেল। রাতে জেরিন বুড়ো দম্পতির সাথে ডিনার করে এবং তারা তাকে একটা ছোট্ট রুম দেয় ঘুমানোর জন্য। জেরিন এতেই যেন অনেকটা হ্যাপি ছিল। এভাবেই জেরিন হঠাৎ করে ঘুমিয়ে পড়ে। রাত 2টার দিকে হঠাৎ করে জেরিনের পানির পিপাসা লাগে, আর তাই পানি খাওয়ার জন্য সে খাবার টেবিলের কাছে যেতেই হঠাৎ করে দরজার কলিং বেল বেজে ওঠে। জেরিনের কেমন যেন একটা ভয় কাজ করতে শুরু করে দেয় মনের ভেতর। একবার নয়, বারবার কলিং বেলটা যখন প্রচন্ড পরিমাণে বাজছিল, তখন বৃদ্ধ মহিলা ও তার স্বামী রুম থেকে বেরিয়ে আসে। তারা দুজনেই জেরিনকে জিজ্ঞেস করে, বাহিরে কে? আর এত কলিং বেল চাপছে কেন মাঝরাতে? জেরিন কোনো প্রশ্নের উত্তর দেয় না এবং বলে, আমি জানি না, আমার ভয় লাগছে, তাই আমি দরজা খুলিনি। আচ্ছা, তুমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমরা দেখছি বাইরে কে এসেছে। এই বলে তারা জেরিনকে তার রুমে পাঠিয়ে দেয়। পানির বোতল নিয়ে সোজা জেরিন নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এক বোতল পানি এক নিমিষে শেষ করে যায়, কিন্তু তৃষ্ণা, চিন্তা, ভয় কোনোটাই কিছুতেই শেষ হচ্ছিল না। এদিকে দরজা খুলতে বৃদ্ধ মহিলাটি এবং তার স্বামী এমন কিছু দেখতে পায় যার জন্য তারা প্রস্তুত ছিল না। আসলে তারা দরজা খুলতেই কিছু কালো পোশাক পরা লোককে দেখতে পায়, যারা তৎপর ধাক্কা দিয়েই বাড়ির মধ্যে ঢুকে যায়। আরে কে আপনারা? আর এত রাতে না বলে বাড়ির মধ্যে কেন ঢুকছেন? ওই মেয়েটা কই যে এখানে এসেছে? কোন মেয়ের কথা বলছেন? কোনো মেয়ের খবর জানি না আমরা। নাটক করবি না বুড়ি। এই বলে তাদের ধাক্কা দিয়ে জেরিন যে রুমে ছিল ওই রুমের দরজা জোরে জোরে লক করতে থাকে। জেরিন বুঝতে পেরে গিয়েছিল, তাই ভয়ে চুপ করে বসে থাকে, কিন্তু লোকগুলো একসময় দরজা ভেঙে ফেলে।
রুমের এক কোণে জেরিন ভয়ে বসেছিল, আর তখনই রুমের মধ্যে অ্যামির প্রবেশ করে। এটা দেখে তো ভয়ে তার হার্টবিট আরো বেড়ে যায়। অ্যামির কোনো জবাব না দিয়ে জেরিনকে টেনে রুম থেকে বের করে আনে, তারপর গাড়িতে ওঠায়। জেরিন অনেক চেষ্টা করে পালানোর, বাট সে ব্যর্থ হয়। অ্যামি জেরিনকে বাড়ি নিয়ে গিয়ে এক চড় মেরে বিছানা ফেলে দেয়, তারপর বলে, তুই এখনো আমাকে চিনিসনি। আজ থেকে তোর জাহান্নাম শুরু হবে। আমাকে ধোকা দেওয়ার শাস্তি কি তা তুই ভালো করে এখন টের পাবি। আজ রাতে তোকে হালালভাবে আমার পাওয়ার কথা ছিল, কিন্তু তোর কপাল তুই খেয়েছিস। গেস্টদের সামনে আমার ফ্যামিলি মেম্বাররা তোর জন্য ছোট হয়েছে। দেখ কি হাল করি। প্লিজ মাফ করে দেন, আর হবে না এমন। শাট আপ। এই বলে সে নিজের শার্ট খোলা শুরু করে এবং জেরিনের দিকে এগোতে থাকে। একটু একটু করে জেরিন ভয়ে পিছুতে লাগে, কিন্তু এখন কি আর এসবে লাভ হবে? হঠাৎ অ্যামি জেরিনের এক হাত শক্ত করে ধরে কাঠের সাথে লাগানো লেদার হ্যান্ডকাফ দিয়ে লক করে নেয়। জেরিন শরীরের সব শক্তি খাটিয়ে দিচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। এভাবে ওপর হাতকে অ্যামি লেদার হ্যান্ডকাফ দিয়ে লক করে দেয়। হাত নাড়ানো জেরিনের টোটালি অফ। এই আস্তে করে সে জেরিনের পাগুলা হার্ডলি চেপে ধরে টেলিস্কোপিক টিউবের সাথে আটকে দেয়। জেরিন যখনই পা ছোড়াছুড়ি করতে নেয়, তখনই সেই টিউব আরো প্রশস্ত হতে শুরু করে। কি জান, কিছুতেই তোমার কোনো কাজ হচ্ছে না। এই বলে যে জেরিনের কানের কাছে যায় এবং বলে, আমি জানতাম তুমি এমন হাত পা ছোড়াছুড়ি করবে, তাই এসব ব্যবস্থা। এটা টেলিস্কোপিক টিউব, যত নড়বে ততই এটা প্রশস্ত হবে। এই বলে সে জেরিনের কানে কামড় বসিয়ে দেয়। ব্যথায় জেরিন আহ বলে চিৎকার দেয়, কিন্তু আমিরের এসব খেয়াল নেই। আস্তে আস্তে সে নিজের ঠোঁট জেরিনের ঠোঁটে ডুবিয়ে দেয়। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে জেরিনের, কিন্তু কিছুই করতে পারছে না। এভাবে সে জেরিনের সারা শরীর খুবড়ে খুবড়ে খায়, নানাভাবে জেরিনকে পানিশমেন্ট দেয়। 2 ঘন্টা পর তার স্বার্থ হাসিল হয়ে গেলে ক্লান্ত শরীর নিয়ে জেরিনের ওপর থেকে নেমে ঘুমাতে চলে যায়। এদিকে জেরিনের সারা শরীর ব্যথায় শেষ হয়ে যাচ্ছিল। আজ সত্যি তার চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠেছিল, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসেনি। এই অসহ্য যন্ত্রণার কারণে কখন সে ব্যথা আর্তনাদ করতে করতে ঘুমিয়ে পড়ে তা জেরিন নিজেও জানে না। সকালে যখন ঘুম থেকে জেগে ওঠে, তখন সে দেখতে পায় সে আমিরের বুকের মধ্যে। তাড়াতাড়ি করে নিজেকে ছাড়িয়ে নেয়। আমির তখনও ঘুমাচ্ছিল। জেরিনের হাত পা রাতে চাহিদা পূরণ হওয়ার পরপরই খুলে দিয়েছিল। তাই বিছানা থেকে উঠে সে আয়নার কাছে যায়। ছি, কি হাল করেছে সারা শরীরে ওই নোংরা লোকটার নোংরামির চিহ্ন। এখনো সারা শরীর ব্যথা করছে। হঠাৎ পেছন থেকে শব্দ আসে। জেরিন। ঘাড় ঘোরাতে জেরিন দেখতে পায় আমির উঠে গিয়েছে। আপনার কি কোনো জামা কাপড় নাই নাকি? নোংরামের একটা লিমিট থাকা দরকার। দেখেন কি হাল করেছেন আমার। সতীত্ব নষ্ট করে দিয়েছেন আপনি আমার। এখন এই মুখ আমি কাকে দেখাবো? আমাকে দেখালেই হবে। এই বলে আমি জেরিনের কপালে চুমু দেয় এবং তার কানের কাছে এসে বলে, তিলটা কিন্তু অনেক সুন্দর জায়গায় তোমার। এই বলে মুচকি হাসিতে ওয়াশরুমে চলে যায় সে। কিন্তু এটা যে এখন শুধুমাত্র ভালোবাসার হাসি না, এটার পেছনে লুকিয়ে আছে তাকে ধোকা দেওয়ার ভয়ানক এক প্রতিশোধের গল্প। জেরিনের রুমের মধ্যেও এখন সিসিটিভি ক্যামেরা, কিন্তু এটা জেরিন জানে না। রুমের সামনে 2 জন লোককে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করা হয়েছে। আজ আমি সন্ধ্যায় বাড়ি ফিরে আসে। এসে আগে জেরিনের কাছে যায়। গিয়ে দেখে জেরিন শুয়ে আছে। আমিরকে দেখে জেরিন ভয় পিছিয়ে বসে। ভয় পাচ্ছ কেন? আপনি নরখাদক। তুমি কি? আমি কি মানে? আমার মনটাকে যে এভাবে খেয়ে ফেললে কাঁচা, তার বেলায় কিছু না। শুনুন, আমি আপনার বউ না, তাই আমি পালিয়েছি। আর এত মেয়ে থাকতে আমার পেছনে কেন লেগেছেন? আপনার তো ভাত ফেললে কাকের অভাব হয় না। না জানি কত মেয়ের সাথে বিছানায় জড়াজড়ি করেছেন। এই তো মেজাজটা গরম করে দিলি। বাসায় ঢুকতে না ঢুকতে তোর ফালতু কথা শুরু। এসব বলে সে নিজেকে কন্ট্রোল করে নেয়। আমি অন্য একজনকে ভালোবাসি। তুমি কি চাও না জান তোমার প্রেমিক হাত পা চারটে নিয়ে সুস্থভাবে বেঁচে থাকুক? ও তোমার তো একটা ছোট বোনও আছে। তুমি তো আর বড় বোন হয়ে চাইবে না তোমার বোনের একটা নোট ভিডিও বের হোক, তাই না? না, দেখুন, আমাকে যাই করুন না কেন ওদের কিচ্ছু করবেন না। তুমি জানো তোমাকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। প্রথম তোমাকে আমি আমার কোম্পানির সামনে দেখেছিলাম। আমি তখন মিটিং শেষ করে সবেমাত্র গাড়ি নিয়ে বের হচ্ছিলাম। একবার না কয়েকবার তোমাকে আমি আমার কোম্পানির সামনে দিয়ে হেঁটে যেতে দেখেছি। চেয়েছিলাম তোমাকে নিচ থেকে গিয়ে প্রপোজ করতে,
এত সুন্দর একটা সারপ্রাইজ দিব ভেবেছিলাম, যা তুমি কখনো হয়তো বা কল্পনাও করতে পারবে না। কিন্তু সেদিনই আমার মেজাজ গরম হয়ে যখন তোমাকে আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে হাত ধরে রাস্তায় হেঁটে হেঁটে গল্প করতে দেখি। শুনো, আমি না লাইফে কখনো কোনো কিছু করার জন্য কারো থেকে পারমিশন নেইনি। আমি প্রয়োজন মনে করি না কোনো পারমিশন নেওয়ার। কিন্তু ভেবেছিলাম নিজ থেকে তোমাকে প্রপোজ করব, ভালোবাসার কথা জানাবো। কিন্তু তুমি যা করেছো তা মোটেও সহ্য করার মতো ছিল না। তোমাকে ভালোবাসার একমাত্র হক আমার। আমি ছাড়া তোমার দিকে অন্য কেউ চোখ তুলে তাকালে আমার সহ্য হয় না। আমার মন চায় তাকে খুন করে ফেলি। কিন্তু তাও তোমার কথা চিন্তা করে তোমার বয়ফ্রেন্ডের কোনো ক্ষতি আমি করিনি। কিন্তু তাই বলে তুমি এটা ভেবো না যে তার কোনো ক্ষতি হবে না। তুমি যদি আমার কথা না শোনো, আমাকে বিয়ে না করো, তাহলে তোমার পুরো ফ্যামিলির উপর নেমে আসবে ভয়ানক এক মহামারী, যে মহামারী তোমার পুরো পরিবারটাকে নিস্তেজ করে দিবে। কিছুতেই আমি আপনাকে বিয়ে করব না। এটা কান খুলে শুনে রাখুন, দেখি আপনি কি করতে পারেন। ও তুমি দেখতে চাও আমার ক্ষমতা কি? ওয়েট বেবি, দেখাচ্ছি। এই বলেই অ্যামির একটি ভিডিও ওপেন করে, যা দেখে জেরিনের পা থেকে মাথা সম্পূর্ণ কেঁপে ওঠে। আপনি আমার বোন জারাকে কিডন্যাপ করেছেন? প্লিজ ওর কোনো ক্ষতি করবেন না, ও ছোট মানুষ, ও কিচ্ছু বোঝে না। ও না হয় ছোট, কিছু বোঝে না, কিন্তু তুমি তো বড়, তুমি তো সব বোঝো। তাহলে কেন বোঝদারের মতো কাজ করছো না বেবি? আপনাকে বিয়ে করলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাই না? করব আমি আপনাকে বিয়ে। নিজের পরিবারের সম্মান বাঁচাতে আমি সব করতে রাজি। এমনি তো আমার জন্য পরিবারের মাথা একেবারে নিচে নেমে গিয়েছে। তারা ভাবছে আমি অন্য একজনের সাথে পালিয়ে গিয়েছি, কিন্তু বাস্তবতা যে কতটা নিষ্ঠুর তা হয়তোবা তারা বুঝতেও পারেনি। আপনি আমাকে আমার পরিবারের সামনে খারাপ বানিয়ে দিয়েছেন। একদম চুপ থাক ভাইরে ভাই, তুই এত কথা বলিস কি করে? আমার কানটা একেবারে হ্যাং হয়ে গিয়েছে। প্লিজ আমির। ওলে, ভয় পেয়ে গিয়েছো বুঝি? আচ্ছা শোনো, তোমাকে তো আমি বিয়ে করবই, কিন্তু তার আগে তো কয়দিন আমাকে তোমার খুশি করতে হবে। আমি যা যা বলবো সব করতে হবে, সব। কিন্তু অ্যামিরের মাথায় যে কি চলছে তা কেউ জানে না। প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু একটা মানুষ সবকিছুই করতে পারে। শুনো, রাতে একটা হট ড্রেস পরে আমার সামনে আসবে। আমি রুমে এসে যেন দেখি তুমি রেডি হয়ে গিয়েছো। মাইন্ড ইট। এসব বলল আমির ফ্রেশ হয়ে তার মায়ের রুমে চলে যায়। আমির, তুমি সত্যিই কি জেরিনকে ভালোবাসো? আমার জানি কেন অনেক ভয় লাগছে। মম, ভয় পাওয়ার কি আছে? ভয় তো জেরিন পাবে। আমাকে ধোকা দেয়, ওর সাহস কত বড়। ও জানে না প্রতারকদের আমি কতটা ঘৃণা করি। কিন্তু দোলার কি হবে? আমরা তো চেয়েছিলাম ও যেন আমাদের ঘরের বউ হয়ে আসুক। আর মেয়েটা একেবারে আমাদের ফ্যামিলির জন্য যেমন পারফেক্ট, তেমনই সে তোমাকে অনেক ভালোবাসে। আমাকে কে ভালোবাসলো সেটা ফ্যাক্ট না, আমি কাকে ভালোবাসি সেটাই আসল বিষয়। কিন্তু দোলা সত্যি পারফেক্ট। আসলে দোলা হচ্ছে আমিরের স্কুল ফ্রেন্ড। শুধু স্কুল ফ্রেন্ড না, বরং দোলার বাবা এবং আমিরের বাবা একে অপরের বিজনেস পার্টনার এবং ছোটবেলার বন্ধু। দুই ফ্যামিলি ছোট থেকে চেয়েছিল এদের দুজনকে একসাথে বিয়ে দেয়া, কিন্তু জানেনই তো আমির কতটা জেদি ছেলে। কিন্তু অনেক সময় মানুষ প্রতিশোধের আগুনে জ্বলে এমন অনেক কিছুকে আপন করে নেয় যা সে কখনো আপন করতে চায়নি। আমির, তুই যাকেই বিয়ে করিস না কেন, তাড়াতাড়ি বিয়ে করে কাজটা সেরে নে। আমি কি আর নাতি নাতনির মুখ দেখতে পারবো না? সব পারবে। শোনো, আমি আজকে রাতেই দোলাকে এখানে চলে আসতে বলবো, সব ব্যবস্থা করে ফেলবো। এমনিতে অনেক দিন ধরে আমার সাথে কোনো কথা হয়নি। ও মা, এটা তো ভালোই খবর। কিন্তু হঠাৎ করে তুই তোলাকে এখানে আসতে বলেছিস কেন? মেয়েটা এমনিতেই তোকে ভালোবাসে, তার উপর যদি জানতে পারে তুই আর একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসেছিস, তার সাথেই সময় কাটাচ্ছিস, তাহলে ওই মেয়েটার কি অবস্থা হবে তুই বুঝতে পারছিস? কিছু হবে না, কারো ভালো করতে গেলে তো কারো ক্ষতি হয়ে যায় মা। তুমি ঘুমিয়ে পড়ো, বাই, গুড নাইট মম। এই বলে আমির জেরিনের রুমে প্রবেশ করে, কিন্তু সেখানে গিয়ে দেখে জেরিনকে যে ড্রেসটা পরতে বলেছে তা এখনো বিছানার উপরে রাখা, আর জেরিন ঘুমিয়ে পড়েছে। এসব দেখে আমিরের আরো রাগ উঠে যায় এবং সে এক টান দিয়ে জেরিনকে ঘুমের ভেতর বিছানা থেকে ফেলে দেয়। আপনি কি মানুষ? ব্যথায় জেরিন কান্না করা শুরু করে দেয়। তোকে বলেছিলাম না রেডি থাকতে। কি করে রেডি হব? কি বাজে ড্রেস এটা! ছি! এখনই পর,
আমার সামনেই নিজের বিপদ ডেকে আনিস না। বোনের কথা মনে আছে তো? এখনো কিন্তু ওর উপর শারীরিক নির্যাতন শুরু হয়নি, শুধু খাওয়াটা বন্ধ করা হয়েছে। আল্লাহ, ও ছোট মেয়ে, আমি আপনার কথা শুনলে কি ওকে খাবার খেতে দিবেন প্লিজ? ভেবে দেখতে পারি। এরপর জেরিন আস্তে আস্তে করে আমিরের সামনেই নিজের জামা খোলা শুরু করে। আমির সোফায় বসে তা উপভোগ করছিল। এরপর সে ওই বাজে জামাটা পরে আমিরের সামনে গিয়ে দাঁড়ায়। আমির নেশালো চাহনি দিয়ে জেরিনের ঠিক কাছে এসে দাঁড়ায়। তারপর সে জেরিনের কাছে গিয়ে বলে, প্রেম যন্ত্রণা যে কি মারাত্মক তা তুমি আস্তে আস্তে টের পাবে। এই বলে সে জেরিনকে ধাক্কা দিয়ে রুম থেকে চলে যায়। সেদিন রাতে আমির বাইরে হ্যাং আউট করে। 2 দিন কেটে যায়। সেদিন রাতের পর থেকে আমির জেরিনের খোঁজ একবারও নিতে আসেনি। জেরিনের চোখ মুখে একটাই প্রশ্ন, একটা লোক যে কিনে তাকে পাগলের মতো ভালোবাসতে তার এত দ্রুত পরিবর্তন ঘটে কি করে? তাকে সে দেখতে পর্যন্ত আসে না। জেরিন আর কোনো কিছু না ভেবে আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। সেখানে গিয়ে দেখে নিচে আমিরের মা বসে আছে। জেরিনকে দেখে সুফিয়া বেগম বলেন, আরে মা, তুমি নিচে নামলে যে? আসো এখানে বসো। কতক্ষণ আর একটা রুমের মধ্যে বন্দি থাকা যায় আপনিই বলুন? নিচে আসার অনুমতি তো তোমার আছেই, কিন্তু তুমি নিজেই তো আসোনি এতদিন। আজ এসেছো দেখে ভালো লাগছে। শরীর ঠিক আছে তোমার? হ্যাঁ, আমি ঠিক আছি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। আমি 2 দিন ধরে আমার সাথে দেখা করছে না। কথা বলো তো দূরে থাক, কি হয়েছে বলতে পারবেন? হঠাৎ ওর কথা জিজ্ঞাসা করছো যে? ওকে তো তুমি ভালোবাসো না, ওর খবর দিয়ে কি করবে? এইভাবে বলছেন কেন? আমি জানি আপনার আমার প্রতি অনেক রাগ। আমি ওই দিন যে কাজটা করেছি তা ঠিক হয়নি। আচ্ছা, আপনার কি মনে হয় আপনার ছেলে কি আমাকে সত্যিই ভালোবাসে, নাকি আমার সাথে টাইম পাস করছে? একটা কথা কি জানো, আমি আমার ছেলেকে অনেক মেয়ের সাথে মিশতে দেখেছি, কিন্তু কোনো নারীর প্রতি সে এতটা আসক্ত ছিল না যতটা না আসক্ত তোমার প্রতি ছিল সে। যাই হোক, এখানে যেহেতু এসেছো, একটু বসো। আমাদের একজন মেহমান আসছে আজকে বাড়িতে। হঠাৎ এই 2 দিন আমিরকে না দেখতে পেয়ে কেমন জানি বুকের মধ্যে খালি খালি অনুভব করছিল জেরিন। তাহলে কি জেরিনের মনে আমিরকে নিয়ে কোনো অনুভব কাজ করা শুরু করে দিয়েছে? একটু পরেই একটা মেয়ে এসে বাড়িতে ঢুকে, যাকে দেখে আমিরের কাজিনরা তার কাছে চলে যায়। মেয়েটাকে দেখে সবাই যা শুরু করেছিল, দেখে মনে হচ্ছিল যেন এটা তাদের বাড়ির বউ। ন্যাকা এসব জেরিনের একদম পছন্দ হচ্ছিল না, তাই সে নিজের রুমে যেতে নেয়। কিন্তু তখনই আমিরের মা জেরিনকে পেছন থেকে ডাক দেয়, এই জেরিন, কোথায় যাচ্ছো? দোলার সাথে পরিচয় তো হয়ে যাও। কোনো উপায় না থাকায় জেরিন সেখানে যেতে হয়। ও হচ্ছে দোলা, আমিরের বেস্ট ফ্রেন্ড। ওদের সম্পর্ক অনেক ক্লোজ। ও হাই দোলা, আমি জেরিন। তোমাকে তো চিনতে পারলাম না। এই প্রশ্ন শুনে জেরিন কি উত্তর দিবে বুঝতে পারছিল না। না সে আমিরের জেফ, না বউ, তাহলে তো আশ্রিতা ছাড়া কিছু জবাব দেওয়ার মতো নেই। জেরিনকে চুপ থাকতে দেখে সোফিয়া দোলাকে বলে, আরে বাদ দাও না, তুমি গিয়ে আগে রেস্ট করো। তোমার রুম ওপরেই রেডি করা আছে। জেরিনের বুকটা কেমন জানি করছিল। কেন এত মনে পড়ছে আমিরের কথা? সে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে নিজের রুমে চলে যায়। রুমের মধ্যে দরজা লাগিয়ে কান্না শুরু করে। এখন আর তাকে পাহারা দেওয়ার মতো গার্ডও নেই। ইচ্ছা করলেই সে পালাতে পারে, কিন্তু আর ইচ্ছা হচ্ছে না তার। এই জীবনটাকেই সে মেনে নিয়েছে। এটাই যেন তার বর্তমান আর ভবিষ্যৎ। রাত 10টা। আজ কেন জানে বাড়িতে একটু বেশি হই হট্টগোল। সবাই দোলাকে নিয়ে ব্যস্ত। সবাই কত পছন্দ করে ওকে, কিন্তু আমিরের কাজিনরা তো কখনো আমার সাথে কথাও বলেনি। হঠাৎ করে জেরিনের ডোর নক করা হয়। আসতে পারি? জি। তোমার শরীর ভালো আছে? কিন্তু আমার খোঁজ নিচ্ছ কেন আদিল? চিন্তা হয় তোমার জন্য। আমি ভাইয়ার জন্য তোমার সাথে কথা বলতে পারি না। আমার মনে হয় ভাইয়া তোমাকে ভালোবাসে না, অনেক কষ্ট দিয়েছে তোমাকে, আমি জানি। এসব শুনে জেরিন মনে মনে ভাবতে লাগে, ইস, এক ভাই নরখাতক আর অন্যটা নিষ্পাপ কেমন। ওর নাম আদিল, আমি মেয়ে ছোট ভাই। দেখতে মার্শাল্লাহ অনেক হ্যান্ডসাম, অনেক ভালো ব্যবহার। ওর সাথে 2-1 যখনই জেরিনের সাথে দেখা হয়েছিল, তখনই দূর থেকে হলেও জেরিনকে রক্ষা করতে চেয়েছে সে। কিন্তু আমিরকে তো আপনারা চেনেনি। এখন আর আমির জেরিনের খোঁজ নেয় না। জেরিন কার সাথে কথা বললো কি না বললো সেই দিকেও খেয়াল নেই। এই 2 দিনে আদিলের সাথে জেরিনের অনেকটা ভাব হয়ে গেছে। তোমাকে একটা জিনিস দেখাবো জেরিন। দেখাও।
এই বলে সে এক বক্স চকলেট নিয়ে আসে জেরিনের জন্য। ওয়াও, আমার চকলেট অনেক ভালো লাগে। হ্যাপি হয়েছো? অনেক। এই বলে জেরিন খিলখিল করে হাসা শুরু করে। মাশাল্লাহ, কি সুন্দর হাসি তোমার। এভাবে সবসময় হাসতে পারো না? এইভাবে সব সময় চকলেট আনতে পারো না? এই বলে দুজনেই হাসা শুরু করে। আদিল এক মায়াবী চাহনিতে জেরিনের দিকে চেয়েছিল। জেরিন তো তার খাওয়া নিয়ে বিজি। ওই আদিল, আমির কখন আসবে? সে তো অনেক আগে চলে এসেছে। এত তাড়াতাড়ি আজ? আসবে না, তার দোলাতে এসেছে। এটা শুনে জেরিনের মুখটা কালো হয়ে যায়। তার দোলা মানে? বাদ দাও না প্লিজ। আমি নিচে যাব। ওদের বাসায় মাঝে ওর কেউ পছন্দ করে না তোমাকে, তুমি বুঝো। তবুও যাব, তুমিও চলো আমার সাথে। ওকে মাই ডিয়ার। এরপর তারা দুজন একসাথে ছিঁড়ে দিয়ে নিচে নামা শুরু করে। নিচ থেকে এটা দেখে সবার মুখ কালো হয়ে যায়। আদিলকে দেখে না, বরং জেরিনকে দেখে। হঠাৎ আমিরের চোখ পড়ে জেরিনের দিকে। জেরিনকে দেখে আমি দোলার মুখে আসা চুলগুলো ঠিক করে দিতে লাগে। দোলাও অনেক হ্যাপি, সে সবসময় এমনটাই চেয়েছিল। হঠাৎ জেরিনকে দেখে দোলা আদিলকে বলে ওঠে, ও কি তোমার জিএফ নাকি বউ? অনেক সুন্দর মানিয়েছে তোমাদের। এটা শুনে আমিরের মুখ রাগে লাল হয়ে গেল। সে চুপ করে থাকে। আর জেরিন তো লজ্জায় নিজের দিকে চেয়েছিল। জানতাম ভালোই মানাবে আমাদের। এ বলে হাসা শুরু করে দিল আদিল। আরে না দোলা, জেরিন আদিলের ফ্রেন্ড, এখানে বেড়াতে এসেছে সে। এই কথা শুনে বাড়ির লোকরা না যতটুকু অবাক হয়, তার থেকে বেশি জেরিন অবাক হয়। মনে মনে ভাবতে লাগে, এত তাড়াতাড়ি আমাকে পর করে দিল লোকটা। আমাকে না সে ভালোবাসতো। আদিল নিজেও কি বলবে বুঝতে পারছিল না। তাই জেরিনকে সে নিজের রুমে নিয়ে যায়। বলেছিলাম না নিচে যাওয়ার কোনো দরকার নেই। শুনলে তো ভাইয়া কি বলেছে? আমাকে না ও ভালোবাসতো। আরে তুমি অনেক বোকা। ও একটা টক্সিক লাভার। হাজারো মেয়েকে ও এভাবে ছেড়ে দিয়েছে। আর একটা কথা, দোলা আপুকে জানো? আমির ভাইয়ার বাগদত্তা মানে হলো আমার মা বাবা, এবং দোলা আপুর মা বাবা ছোটবেলা থেকে চেয়েছিল আমির ভাইয়া আর বিয়ে হোক। তাদের বিয়ে পুরোপুরি ভাবে ঠিক হয়ে গেছিল, কিন্তু তার আগে দিয়ে ভাইয়া বাংলাদেশে যায়। আর সেখান থেকে তোমার সাথে দেখা হয়, তোমাকে ভালো লেগে যায়। তারপর আর কি, তোমাকে এখানে আনার পর তো ওদের বিয়ে স্কিপ করা যায়। সব কিছু বুঝলাম, মেনেও না হয় নিলাম, কিন্তু এই মেয়ে এখন এখানে কেন এসেছে? মেবি দেখো ভাইয়া আর তার বিয়ে এইবারেই হয়েই যাবে, কারণ শুনলাম ভাইয়া ওকে এখানে এনেছে। মজা করছো আমার সাথে তুমি? আমি কি করব? কোথায় যাব এখন? এই বলে জেরিন কান্না করতে লাগে। কান্না করতে করতে সে রুমে ঘুমিয়ে পড়ে জেরিন। তাই আদিল আর তাকে ডিস্টার্ব না করে সোফায় ঘুমিয়ে পড়ে। সকালে আমি জেরিনের রুমে তার একটা ইম্পর্টেন্ট ফাইল খুঁজতে যায়। গিয়ে দেখে দরজা খোলাই। ভেতরে গিয়ে সে অবাক হয়, কারণ রুমের মধ্যে জেরিন ছিল না। তাও কাউকে না জানিয়ে জেরিনকে ও রুম খুঁজতে লাগে। এদিকে জেরিন ঘুমে যখনই ভাঙে তখন সে দেখতে পায় জেরিন আদিলের রুমে, আর আদিল সোফায় ঘুমিয়ে আছে। এসব দেখে সে কি করবে বুঝতে পারছিল না। তাই সে তাড়াতাড়ি করে আদিলকে ঘুম থেকে জাগিয়ে তোলে। এই আদিল, ওঠো। তুমি আমাকে রাতে জাগাওনি কেন? আদিল ঘুমের চোখে বলে, ঘুমান্ত পরীকে কি জাগাই বলো? ও ফাদিল, কি বলছো? সারা রাত ঘুমাতে তোমার অনেক কষ্ট হয়েছে তাই না? ওঠো, এখন বিছানায় এসে ঘুমাও। ওকে ম্যাডাম। এদিকে জেরিনকে খুঁজতে খুঁজতে আমি যখন আদিলের রুমের সামনে দিয়ে যেতে নেয়, তখনই সেই রুম থেকে জেরিন বের হয়। আর এটা দেখে আমির অনেক বেশি অবাক হয়। জেরিন আর আমিরকে দেখে এখানে আশাই করেনি। জেরিন, এত সকালে তুমি এই রুমে থেকে কেন বের হচ্ছ? ওয়েট, আমি বলছি। আসলে কাল রাত আমি এখানেই ঘুমিয়ে পড়েছিলাম। হোয়াট? কি বলছো তুমি এসব? আদিল কোথায়? ও তো রুমে ঘুমাচ্ছে। যা শুনে আমিরের মাথা পুরো গরম হয়ে যায় এবং সে তাড়াতাড়ি করে আদিলের রুমে গিয়ে দেখে ছেলেটা ঘুমাচ্ছে। কোনো শব্দ না করে বাইরে আসে এবং জেরিনকে বলে, রাতে বেডে ঘুমিয়েছিলে? কেন? আমির আর কিছু বলে না, সোজা জেরিনকে টানতে টানতে তার রুমে নিয়ে যায় এবং দরজা লাগিয়ে দেয়। কি হলো, এমন করছো কেন? তুই যে নষ্টা মেয়ে এটা আমি ভাবতেও পারিনি। শেষমেশ আমার ছোট ভাইয়ের সাথে রাত কাটিয়েছিল। ছি, একটু ভাবলি না যে ওটা আমার ভাই? ভুল বুঝছো তুমি আমাকে। চুপ একদম। এ বলে আমিরের মুখ আর হাত পেছন থেকে বেঁধে দেয়। তারপর সিগারেট খাওয়া শুরু করে।
এই জেরিনের দিকে হায়না দৃষ্টিতে তাকিয়ে থাকে। একসময় সে জেরিনের গায়ে জামাটি টান দিয়ে ছিঁড়ে ফেলে। জেরিন বারবার ক্ষমা চাইছিল এমিরের কাছে, কিন্তু এসব ক্ষমা তো তার কান অব্দি যায় না। আমির জ্বলন্ত সিগারেটটা দিয়ে জেরিনের পেট পুড়িয়ে দেয়। ব্যথায় জেরিন আর্তনাদ করতে শুরু করে। একসময় জেরিনকে যন্ত্রণা দেওয়া শেষ হয়ে গেলে আমি সেই রুম থেকে বেরিয়ে যায়। জেরিনের সুন্দর পেটে এখন আমিরের ভালোবাসার চিহ্ন। সে তাকে এতটাই ভালোবাসে যে তাকে যন্ত্রণা না দিলে তার শান্ত লাগে না। দুপুর গড়িয়ে বিকাল হয়ে যাওয়ার পালা, কিন্তু জেরিন তার রুম থেকে বের হয়নি। এটা দেখে আদিলের চিন্তা হতে লাগে, আর তাই সে আর দেরি না করে জেরিনের রুমে যায় এবং সেখানে গিয়ে দেখে জেরিন খাটের কোণে পড়ে আছে। তাড়াতাড়ি করে জেরিনের কাছে যেতেই সে লক্ষ্য করে যে জেরিন জ্ঞান হারানি, কিন্তু তার অবস্থা খুব খারাপ। যখন সে জেরিনকে কোলে তুলে বিছানায় শোয়াতে যাবে তখনই তার হাত জেরিনের পেটের মধ্যে লাগে, আর জেরিন ব্যথায় আহ বলে চিৎকার দিয়ে ওঠে। এটা দেখে যখনই সে জেরিনকে বিছানায় শুয়ে দিয়ে পেটের উপর থেকে জামাটা একটু সরায় তখনই তার চোখ কপালে উঠে যায়, কারণ জেরিনের পেট পড়ে গিয়েছিল আর পড়ে যাওয়া স্থান দিয়ে রক্ত বের হচ্ছে। এটা দেখে আদিলের আর বুঝতে বাকি থাকে না যে এসব কার কাজ। আদিল তাড়াতাড়ি করে মলম নিয়ে আসে এবং আস্তে করে জেরিনের পেটের মধ্যে লাগিয়ে দেয়। আদিলের নিজের ভেতরে জ্বলে পড়ে ছাড়খাড় করে যাচ্ছিল জেরিনের এই কষ্ট দেখে। রাতে আদিল জেরিনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। পরদিন সকালে আমি সবাইকে নিচে ডেকে আনে, জেরিনও ছিল। মা, তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। আমি চাই জেরিন তার রুমটা খালি করে দিক, কারণ ওই রুমটা আমার পাশেই, আর আমি চাই আজ থেকে সেখানে দোলা থাকুক। জেরিনের এসব শুনে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। এত নিষ্ঠুর মানুষ কি কখনো ভালোবাসার যোগ্য হতে পারে? তখনই হঠাৎ করে জেরিন বলে ওঠে, আমি কিছু বলতে চাই আমির আপনাকে। কি? অনেকদিন তো এখানে থাকলাম, আমার শখ আহ্লাদ সবই পূরণ হয়ে গিয়েছে, এখন আমি বাড়ি যাব এই সপ্তাহেই। এটা শুনে আমি অনেক অবাক হয়। এখন কেন যেতে চাইছো? বাড়িতে অনেক কাজ আছে আমার, আর এখানে অনেক তো থাকলাম। এ বলে জেরিন তার রুমে যখনই যেতে নেয় তখনই আমির তাকে বাধা দেয় এবং বলে, আমার কথা তো এখনো শেষ হয়নি। আবার কি কথা? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আর তা হলো আমি দোলাকে বিয়ে করব। এসব শুনে জেরিন এবার পুরো নির্বাক হয়ে যায়। হায় রে ভাগ্য, এ কেমন পরীক্ষা! জেরিন আর এক মুহূর্ত দেরি করে না, নিজের রুমে গিয়ে প্যাকিং শুরু করে। কি করছো জেরিন? দেখো আদিল, এখানে আর এক মুহূর্তও থাকা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু এখন তো আর সাথে সাথে বাংলাদেশ যাওয়া পসিবল না। তুমি আমাকে একটা হেল্প করবে? এক উইকের জন্য হলেও এখানে থাকার একটা জায়গা করে দিতে পারবে? তারপর বাংলাদেশে যাওয়ার ব্যবস্থাটা প্লিজ করে দিও। দেবো, কারণ আমি চাই না এখানে আর তোমাকে কষ্ট পেতে হোক। সেদিনই রাতে আমিরের রুমে জেরিন যায় তার সিদ্ধান্ত জানাতে, কিন্তু সেখানে গিয়ে দেখে দোলা আর আমির একে অপরের সাথে কি যেন নিয়ে একটা কথা বলছে। সরি, আমি তোমাদের ডিস্টার্ব করতে চাইনি, কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা বলতে আমি এখানে এসেছি। যা বলার ফার্স্ট বলো, কারণ আমি আর দোলা একটু ওর লেট নাইট ডিনার করতে বাহিরে যাব। আমি কাল চলে যাচ্ছি, এটাই বলতে এসেছিলাম। আরে জেরিন, সামনে আমাদের বিয়ে, আর এখন তুমি চলে যাবে? আমি বাহিরের মানুষ তোলা, তোমাদের মাঝে থেকে পথের কাটা হতে চাই না। আমির আর কিছু বলে না। জেরিন যখন সেখান থেকে গিয়ে নিজের রুমের ব্যালকনিতে দাঁড়ায় তখন হঠাৎ করে সেখানে আমির চলে আসে এবং তাকে জিজ্ঞেস করে, তুমি আমার অনুমতি ছাড়া এ বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত কি করে নিয়েছো জেরিন? ও মা, আমি এই বাড়ি থেকে চলে যাব বলে আমাকে তোমার থেকে অনুমতি নিতে হবে, তাই না? আর তুমি যে আমার অনুমতি ছাড়া অন্য একটা মেয়েকে এই বাড়ির বউ করে আনছো তার বেলায়? জানি এক সময় আমি তোমাকে ধোকা দিয়েছিলাম, কিন্তু সেই ধোকা দেওয়াটাও পুরোটাই স্বাভাবিক ছিল। আমার জায়গায় যে কোনো মেয়ে নিজের জীবন বাঁচাতে একই কাজ করত, কিন্তু আমি সময়ের সাথে নিজেকে পরিবর্তন করে নিয়েছিলাম, ভালোবাসতে শুরু করেছিলাম তোমাকে। আর তুমি নিজে যে এত বড় ধোকাবাজ তা আমার জানা ছিল না। কেন করছো অন্য একটা মেয়েকে বিয়ে আমার জীবনটা নষ্ট করে? আমার মন চেয়েছে তাই আমি দোলাকে বিয়ে করছি, আর এটাই আমার কাছে ভালো মনে হচ্ছে। ও তোমার যা ইচ্ছা হবে তুমি তাই করবে? ইচ্ছে হলে একটা মেয়েকে বাংলাদেশ থেকে কিডন্যাপ করে বাহিরের কান্ট্রিতে নিয়ে আসবে, ইচ্ছে হলে সেই মেয়েটাকে ইউজ করবে, আবার ছুঁড়ে ফেলে দিবে। ওয়াও, থাকো তুমি তোমার লাইফ নিয়ে হ্যাপি। চিরদিনের মতো চলে যাচ্ছি আমি তোমার জীবন থেকে। প্লিজ যেও না, বাকি জীবনটা এখানেই কাটিয়ে দাও না। বাড়িতে গেলে তোমাকে আর মেনেও নিবে না। একটা কথাও বলবে না।
আমি কি করব না করব, কোথায় থাকবো না থাকবো, সব কিছু এখন থেকে আমি ঠিক করব। অনেক অত্যাচার সহ্য করেছি তোমার, আর এর থেকেও বেশি খারাপ তো তখনই লেগেছে যখন তুমি আমার চরিত্র নিয়ে বাজে ভেবেছো। কিন্তু একটা কথা কি জানো, তোমার ভাই আদিল ঠিক তোমার বিপরীত। সে মানুষ হিসেবে যতটা না পারফেক্ট, একজন লাইফ পার্টনার হিসেবেও তেমনি পারফেক্ট। নিঃসন্দেহে তার জীবনে যেই নারী আছে সেই নারী ভাগ্যবতী হবে। আসলে তোর মতো মেয়েদের না ক্যারেক্টার লিস্ট আমাকে দিয়ে তো তোর হয়নি। এখন আমার ভাইকে সরল সোজা পেয়ে, ওর টাকা পয়সা আছে, সবকিছু আছে, তাই ওর পিছনে লেগেছিস। তোর যেখানে খুশি সেখানে যেতে পারিস, তুই মরলে আমি আরো বেশি খুশি হব। এসব বলে আমির সেখান থেকে চলে যায় আর জেরিন অঝরে কান্না করতে লাগে। পরদিন জেরিন সবাইকে বিদায় দিয়ে ওই বাড়িটা ছেড়ে চলে যায়। আদিল সবাইকে জানায় যে জেরিনের বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা হয়ে গিয়েছে, আর তাই সে জেরিনকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য তার সাথে যাচ্ছে। কিন্তু কেউ আসলে তাদের মধ্যকার আসল সত্যটা জানে না যে জেরিন বাংলাদেশে না গিয়ে আরো 1 সপ্তাহ এদেশেই থাকবে। 3 ঘন্টা জার্নির পর আদিল এবং জেরিন একটা জায়গায় গিয়ে পৌঁছে। জায়গাটা শহর থেকে একেবারে বাইরে, সবটা নির্জন এবং পুরোটাই অনেক সুন্দর একটা পরিবেশ। দূর দূরে পাহাড় ছাড়া আর কিছুই দেখা যায় না। ওয়াও, এই জায়গাটা অনেক সুন্দর। জানো, আমি যখন তোমাদের বাড়ি থেকে পালিয়ে গেছিলাম তখন আমি যে কোথায় একটা নির্জন জায়গায় চলে এসেছিলাম নিজেও বুঝতে পারিনি, কিন্তু ওই জায়গাটার থেকেও এই জায়গাটা আরো বেশি সুন্দর। মাই ডিয়ার, সুন্দর মানুষের জন্য সুন্দর জায়গা। এখানে কেউ তোমাকে বিরক্ত করবে না, পারবে না। তোমার খোঁজ শুধুমাত্র আমি আর প্রকৃতি ছাড়া কেউ জানবে না। প্রকৃতি যদি তোমার ভাইয়ের মতো বেঈমান হয়ে থাকে আমাকে খোঁজ দিয়ে দেয়। মাই ডিয়ার, প্রকৃতি মানুষের মতো বেঈমান হয় না। শোনো, আগে রুমে চলো, তারপর যত মন চাই বলবে। তোমার জন্য সব কিছুর ব্যবস্থা করে রেখেছি। এই বাড়িতে একজন কেয়ারটেকার এবং একজন আয়া আছে। ইস, বাড়িটা কি সুন্দর, কাঠের তৈরি। আদিল জেরিনের হাসি মুখের দিকে তাকিয়ে এক দূর ভাবনায় হারিয়ে যায়। কিছুক্ষণ পর তারা দুজন ফ্রেশ হয়ে রেস্ট করতে চলে যায়। রাতে আদিল জেরিনের রুমে আসে। জেরিন, নিচে আসো, আমার সাথে সারপ্রাইজ আছে তোমার জন্য। এত রাতে আবার কিসের সারপ্রাইজ? আর কিছু খাবো, আমি ক্ষুধা লেগেছে অনেক। আরে কথা না বলে আগে আমার সাথে চলো তো। এ বলে আদিল জেরিনের চোখ কালো একটি কাপড় দিয়ে কভার করে দেয় এবং আস্তে করে তাকে একেবারে বাড়ির বাইরে নিয়ে আসে। এইবার তোমার চোখ খুলতে পারো। এই বলে সে কালো কাপড়টা জেরিনের চোখের উপর থেকে সরাতেই জেরিন এমন কিছু দেখতে পায় যার জন্য সে প্রস্তুত ছিল না। ও ওয়াও আদিল, এত সুন্দর ডিনারের ব্যবস্থা। সব তোমার জন্য। এসবের কি দরকার ছিল? যাই হোক, অনেক ক্ষুধা পেয়েছে আমার, চলো খাই আগে। তুমি খুশি হয়েছো এটা শুনে আমার খুব ভালো লাগলো। তাহলে চলো, যাওয়া শুরু করা যাক। এরপর খাওয়া দাওয়া শেষ হলে আদিল চাইছিল যে জেরিনের সাথে আরো কিছু সময় কাটাতে, কিন্তু জেরিন কোন রকম তাকে বুঝিয়ে নিজের রুমে চলে যায়, কারণ সে অনেক টায়ার্ড, তাই ঘুমোতে হবে। ঘুমানোর আগেও তার সামনে একটা মুখ ভেসে উঠেছে, আর তা হলো আমিরের মুখ। কখন যে আমিরের কথা ভাবতে ভাবতে চোখ লেগে যায় জেরিনের ঠিক মনে নেই। ওদিকে আমির যেন কেমন একটা হয়ে গিয়েছে, বাড়িতেও কেমন একটা নীরবতা ছড়িয়ে পড়েছে। খুব মনে পড়ছিল তার জেরিনের কথা। যাওয়া উচিত কি এখন? কি মনে করবে সে আমাকে? আচ্ছা, যা হওয়ার তা দেখা যাবে। একটু খোঁজ নিয়ে আসি ওর। রাত 2:26। হঠাৎ করে কে একজন জেরিনের রুমে ঢুকে পড়ে। হঠাৎ সেই লোকটা জেরিনের কাছে গিয়ে ওর গালে হাত রাখতেই জেরিন ধরফরে উঠে যায়। কে তুমি? অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না। এ বলে যখন জেরিন লাইট অন করতে যাবে তখনই ওই লোকটা তাকে বাধা দেয়। ইস, কথা বলো না, আমাকে বুঝি চিনতে পারোনি? কণ্ঠ শুনে জেরিন চিনে ফেলে। আমির, তুমি এখানে? একেবারের জন্য চলে এসেছি তোমার কাছে। যান, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গিয়েছে, অনেক কষ্টে দিয়ে ফেলেছি তোমাকে। প্লিজ আমির, কেঁদো না। তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। জান, আই লাভ ইউ, কখনো তোমাকে ছেড়ে যাব না আমি। এটা শুনে জেরিন তখনই আমিরকে জড়িয়ে ধরতে যাবে, তখনই সে চিৎকার করে ঘুম থেকে উঠে যায়। চিৎকারের শব্দ শুনে পাশের রুম থেকে আদিল দৌড়ে আসে। কি হয়েছে জেরিন? জানি না, পেটে অনেক জোরে হঠাৎ ব্যথা অনুভব করলাম। প্লিজ পানি দাও আমাকে একটু। আদিল লাইট অন করে জেরিনকে পানি দিয়ে জিজ্ঞেস করে, এত রাতে হয়ে গেল, এখনো ঘুমাওনি কেন? ঘুমিয়েছিলাম, অনেক সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম,
হঠাৎ ঘুমের মধ্যে ব্যথা অনুভব করলাম, তাই ঘুমের মধ্যেই চিৎকার দিয়ে ফেলি। আচ্ছা আগে রিল্যাক্স হও প্লিজ। এখন কেমন লাগছে? কাল হসপিটালে নিয়ে যাব ওকে? না, আমি ঠিক আছি। তুমি কেন ঘুমাওনি? আমি লেট করে ঘুমাই, ফোন টিপাইছিলাম। যাক, রাতে তো কারোর উপকার আসতে পারলাম। যাই হোক, এখন ঘুমাও তো একটু। এ বলে জেরিন আবারও শুয়ে পড়ে। অ্যামিরের কথা অনেক মনে পড়ছে আজ তার। জীবনের সব কষ্ট, দুঃখ, রাগ, অভিমান ভুলে যদি অ্যামির এভাবে তার কাছে ফিরে আসতো, ভালোই তো হতো তখন। ওদিকে অ্যামির এখনো জেরিনের জন্য ছটফট করছে, কিন্তু সে জেরিনের কাছে যেতে পারেনি কেন জানেন? কারণ দোলা তাকে বাধা দিয়েছে। আর এখন জেরিনের সাথে দেখা করলে হয়তো আরো প্রবলেম তৈরি হতে পারে। সকালে আমির ঘুম থেকে উঠে দেখে বাড়িতে বিয়ে বিয়ে একটা ভাব, কিন্তু তার কেন জানি ভালো লাগছে না। কিন্তু কেন? এসবের জন্য সে ওয়েট করেছিল। দোলাও আমিরের বদলে যাওয়াটা লক্ষ্য করেছিল, তাই বারবার জেরিনের নামে বাজে কথা সে আমিরকে গিয়ে বলছিল। ছি, কেমন মেয়ে জেরিন, এক ভাইয়ের সাথে রাত কাটিয়ে এখন আরেক ভাইকে ধরেছে। দোলা চুপ, আজে বাজে কথা বলো না। যা সত্য তাই তো বললাম, আমার কি দোষ? হয়েছে? না, কিছুই হয়নি। আমাদের বিয়েটা একবার হয়ে গেলে তারপর শান্তি পাবো আমি। আমিরের এসব শুনতে ভালো লাগছিল না, তাই সে অফিসের জন্য চলে যায়। দুপুরে হাসপাতাল থেকে হঠাৎ আমিরের কাছে কল আসে, তার মা নাকি অসুস্থ, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাই আমির অফিসের সব কাজ ফেলে তাড়াতাড়ি করে মাকে দেখার জন্য হাসপাতালে যায়। সেখানে যাওয়ার পর ডাক্তার জানায় যে তার মায়ের তেমন কিছু হয়নি, হঠাৎ করে সুগার কমে যাওয়ার কারণে এই অবস্থা। ডাক্তার কিছু ওষুধের নাম লিখে দেয় প্রেসক্রিপশনে, যা দেখে আমি তাড়াতাড়ি করে কেবিন থেকে বের হয়ে ওষুধগুলো যখনই কিনে আনতে যায়, তখনই হঠাৎ করে তার আদিলের সাথে ধাক্কা লাগে। তুই এখানে কি করছিস? আমারও প্রশ্ন, তুমি এখানে কি করছো? মাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, তাই এখানে এসেছি। আল্লাহ, মায়ের কিছু হয়নি তো? না, আমার ঠিক আছে। এবার বল, তুই এখানে কি করতে এসেছিস? আর জেরিন কোথায়? জেরিন কোথায় মানে? ও তো কবে বাংলাদেশে চলে গিয়েছে। আর ওর কথা আমাকে জিজ্ঞেস কেন করছো? চুপ, একদম ড্রামা করবি না। তুই ভুলে যাস না আমি আমির, আর আমি যে জেরিনের সব খবর রাখি এটা তুই ভালো করেই জানিস। এতে যখন ওর উপর খবর রাখো, তাহলে আমাকে কেন ওর কথা জিজ্ঞেস করছো? নিজেই খুঁজে নাও না। আর শোনো, মেয়েটা যেখানে আছে ওকে একটু শান্তিতে থাকতে দাও। মেয়েটা যে তোর সাথেই আছে আমি ওইটা ভালো করেই জানি। কই লুকিয়ে রেখেছিস সেটা বল, তা না হলে কিন্তু আমাকে অন্য কিছু ভাবতে হবে। অ্যাস ইওর উইশ বুড়ো। তখনই হঠাৎ করে পাশের কেবিন থেকে নার্স বের হয়ে বলে, পেশেন্টের বাড়ির লোক কে আছে? আদিল বলে ওঠে, আমি। আপনাকে ডাক্তার ভেতরে ডাকছে। যা শুনে আদিল ভেতরে চলে যায়। আর তখন আমির সেখানে যায়। সেখানে গিয়ে আমির অনেক নির্বাক হয়, কারণ ভিতরে জেরিন ছিল। আমি যখনই জেরিনের কাছে যেতে নেয়, তখনই আদিল তাকে বাধা দেয়। এখন দেখছো না ও বিশ্রাম নিচ্ছে? কোনো বিরক্ত করতে এখানে এসেছো? কি হয়েছে ওর? কি করেছিস তুই ওর সাথে? আমাকে কি নিজের মতো পেয়েছো নাকি? মেয়ে মানুষের গায়ে তো কাপুরুষের হাত তুলে। বেশি বলে ফেলছিস না আদিল? দুই ভাইয়ের এমন ঝগড়ার কারণে ডাক্তার বিরক্ত হয়ে তাদেরকে বলে, আপনারা প্লিজ থামবেন। দেখছেন একজন পেশেন্ট এখানে রয়েছে, তারপরেও আপনারা আপনাদের মতো ঝগড়া করেই যাচ্ছেন। ঝগড়া যদি করতে মন চায় তাহলে বাইরে গিয়ে করবেন। এটা শুনে আদিল ডাক্তারের কাছে ক্ষমা চায় এবং জিজ্ঞাসা করে জেরিনের কি হয়েছে। তখন ডাক্তার তাকে বলে, পেশেন্টের হাজবেন্ড শুধুমাত্র এখানে থাকবে, তার সাথে আমার কথা আছে। যা শুনে দুই ভাই একেবারে হতবাক হয়ে যায়, কারণ পেশেন্টের অর্থাৎ জেরিনের তো বিয়েই হয়নি। কিন্তু আমির কিছু বলার আগে আদিল তাকে বলে, তুমি চলে যাও, আমি থাকছি। তুই কে? জেরিনকে ভালোবাসি আমি থাকবো এখানে। কি ভালোবাসা? এত ভালোবাসা দেখেই তো অন্য একটা মেয়েকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছো। উফ, আপনারা এত ঝগড়া কেন করছেন? যা শুনে আবারও দুজন চুপ হয়ে যায়। আচ্ছা, দুজনে কি পেশেন্টের বাড়ির লোক? জি। তাহলে তো ভালোই। আর ওনার হাজবেন্ড? আমি। বলুন কি বলবেন? এটা শুনে আদিলের মাথা পুরো গরম হয়ে যায়, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করছে। হঠাৎ তখনই জেরিন চোখ মেলে তাকায় এবং বলে, কি হয়েছে আমার? কিছু না জান। আমির, চলে এসেছি। এই দেখো আমি তোমার সামনে। আদিল কোথায়? এটা শুনে আমিরের মাথা তো ঠিকই গরম হয়, কিন্তু এখন সে এসবের মুডে নেই।
শুনুন আপনারা, একটা খুশির সংবাদ আছে। মিস জেরিন ইজ প্রেগনেন্ট। এটা শুনে আমির কি বলবে কিছুই বুঝতে পারছিল না। তার সন্তান আসতে চলেছে, এর থেকে বড় আর কিছু হতে পারে? কিন্তু জেরিনের মুখে কোনো হাসি নেই, আর আদিলেরও সেম। জেরিনের মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছে। এই সন্তানের আসল বাবা কি তাকে আদৌ মেনে নেবে? এই সন্তান পৃথিবীতে আসলে কি জবাব দেবে সে? বাবা ছাড়াই ওর জন্ম। কি ভাবছেন আপনারা? সন্তান আসার কথা শুনে তো মানুষ পাগল হয়ে যায় খুশিতে, কিন্তু আপনারা তো। এটা শুনে আদিল বলে, আপনার মন চাইলে আপনি পাগল হন, আমার শখের নেই পাগল হওয়ার। জেনে সবকিছু ঠিক থাকলে বলুন, বাড়ি যাব আমরা। জেরিন আমার সাথে যাবে, আজ থেকে ওই বাড়িতেই থাকবে সে। তুমি চাইলে সব হবে না বুড়ো। এসব শুনে জেরিন বলে ওঠে, ঠিকই তো, কি পরিচয় আপনার বাড়িতে থাকবো আমি? তাহলে এখন আদিলের সাথে কি পরিচয় থাকছো? তোমার মাইন্ড কি কখনো চেঞ্জ হবে না? ছি। শোনো জেরিন, অনেক কথা আছে তোমার সাথে। বাড়ি যেতে হবে তোমাকে আমার সঙ্গে। হয় না এসব, সবকিছুর জন্য একটা পারফেক্ট সময়ের প্রয়োজন। কি গো, ভাইয়া বলেছিল না তোমার এসব মন ভোলানোর কথায় তুমি আর করো মন ভোলাতে পারবে না? সেই সব দিন এখন আর নেই। আদিল চলো, আমাদের বাড়ি যেতে হবে। চলো। সেদিন জেরিনে চলে যাওয়ার সময় সে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল, কিন্তু একবারও কি জেরিনের হৃদয় তার জন্য কেঁদে ওঠেনি? কেন সে একটা বারের জন্য পেছন ফিরে তাকালো না? ওদিকের মুখে যতই আমিরকে এসব কথা বলুক না কেন, জেরিন তার এই হৃদয় শুধু আমিরের জন্য হাহাকার করেছে। কিন্তু কি করে যেত সে ওই বাড়ি? বাচ্চাটাই বা কি পরিচয় পৃথিবীতে আসতো? কিন্তু এটা আমিরের ভালোবাসার চিহ্ন, তাই এভাবে তো একে দুরুছাই করা যায় না। এখন তার বেঁচে থাকার একমাত্র অনুপ্রেরণা এই শিশু, তাই ওর জন্য হলেও তাকে লড়াই করতে হবে জীবনের সাথে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন, যে হাসপাতালে আদিল আর জেরিন আসলো কি করে? আসলে সকালে নাস্তা খাওয়ার পর হঠাৎ করেই জেরিন অনেক বমি করা শুরু করে। নিজেকে সামনে নিলেও শরীর আরো খারাপ হতে শুরু করে। তাই আদিল কোনো উপায় না পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসে। এভাবে 2 রাত 3 দিন চলে যায়। সকলের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল। আদিল, আমির আর জেরিন তিনজনের মাথাতে 3 ভিন্ন চিন্তা। জেরিনের চিন্তা ভাবনা তো আপনারা জেনেই গেছেন, বাকি দুজনের ভাবনা না হয় পরে জানতে পারবেন। ওদিকে আমিরের বিয়ের ডেট ঠিক হয়ে গেছে, 1 সপ্তাহ পরে বিয়ে। আদিলের বিয়েতে অনেক হ্যাপি, কিন্তু জেরিনের লড়াই করার মতো হয় শক্তি নেই। শুরু থেকে তো এই পর্যন্ত কম কিছু তো সহ্য করতে হয়নি তাকে, আর কত। রাতে খাওয়া দাওয়া করে জেরিন বই পড়ছিল, এমন সময় হঠাৎ করে বাড়ির সব লাইট অফ হয়ে যায়। আজ সার্ভেন্ট ছুটিতে আছে, আর আদিল ইম্পর্টেন্ট একটা কাজে বাহিরে গিয়েছে। দূর, এমন সময় কারেন্ট যাওয়ার সময় হলো। ফোনের লাইট অন করতে যাবে তখনই হঠাৎ নিচে কিছু একটা পড়ার শব্দ হয়, যা শুনে জেরিন অনেক ভয় পেয়ে যায়। আর তখনই তার হাত থেকে ফোনটা পড়ে যায়। আস্তে আস্তে করে জেরিন নিচে যেতে লাগে। হঠাৎ করে কিছু একটা সুগন্ধ তার নাকে এসে লাগে। হঠাৎ পারফিউমের মতো গন্ধ কি করে বের হলো? তাহলে কি শেষমেশ জিন ধরবে আমাকে? জেরিন আর কিছু না বলেই কান্না করে দেয়, কিন্তু হঠাৎ করে কিছু একটা তাকে পেছন থেকে টান দেয়, ফলে জেরিন এই জিনিসটার উপরেই গিয়ে পড়ে। আল্লাহ বাঁচাও। কিন্তু যার উপর জেরিন পড়ে গিয়েছে সে কোনো কিছু না বলে জাস্ট জেরিনকে বলে ফুস। আর এই বলে একটা পকেট থেকে রুমাল বের করে জেরিনের মুখে ধরে। ব্যাস, আর কি, জেরিন বেহুশ। জ্ঞান ফিরে আসার পর জেরিন চমকে ওঠে, কারণ সে যে আবারও আমিরের সাজানো জাহান্নামে উপস্থিত। ঠিক প্রথম দিনের মতো আবারও ওই নেশালো চাহনি আর ডেভিল হাসি দিয়ে জেরিনের ঠিক সামনে চেয়ারে বসে আছে আমির। হাই বেবি গার্ল, এত ভয় পাচ্ছ কেন? হারিয়ে গিয়েছো বুঝি? আপনি আমাকে এখানে কেন ধরে নিয়ে এসেছেন? রাগলে তোমাকে বেশ লাগে, আমার এমন মেয়ে পছন্দ, কিন্তু এখানে আনায় এত ভয় কেন পাচ্ছ? তুমি না আমাকে ভালোবাসো? আমার বাচ্চার দোহাই লাগে, যেতে দিন দয়া করে আমাকে। কি করে যেতে দেই জান? ওই বাচ্চার বাবা যে আমি। চুপ, এত কিছু করার পরেও নিজেকে এই বাচ্চার বাবা বলতে লজ্জা করে না? শাট আপ। এখানে ন্যাকামি করার জন্য ডেকে আনিনি, এনেছি একটা বিশেষ কারণে। শোনো, সামনের শুক্রবার আমার আর দোলার বিয়ে। বিয়েতে তোমাকে ইনভাইট না করে থাকতে পারলাম না, আর আমি চাই শুধু বিয়ে কেন, বাচ্চাটা না হওয়া পর্যন্ত তুমি এখানে থাকো। তা না হলে কি পরিবেশে কি অবস্থায় আমার বাচ্চার জন্ম দিবে তা আল্লাহই জানে। তাই আমি চাই তুমি এখানে থাকো ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত। মাথায় কি সমস্যা আছে তোমার? কি ভেবেছো তুমি নিজেকে? তুমি যা চাইবে তাই হবে নাকি? এইসব তোমার ভুল ধারণা মিস্টার আমির। আমি তো এখান থেকে যাবই, তা যে করেই হোক।
আমি তোমার রং তামাশা দেখার জন্য বসে নেই। তোমার তো লজ্জা করে না? একটা মেয়ের জীবন নষ্ট করে তাকে প্রেগনেন্ট করে এখন আরেকটা মেয়েকে নাচতে নাচতে বিয়ে করতে যাচ্ছ। তুমি নির্লজ্জ আর বেহায়া একটা লোক। আর কিছু বলে ওঠার আগে আমি জেরিনকে শক্ত করে ধরে লিপ কিস করে। নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করার পরও যখন কোনো কাজ হয় না, তখন জেরিন হাত পা ছোড়াছুড়ি বন্ধ করে দেয়। নিজের প্রয়োজন শেষ হয়ে গেলে এমির জেরিনকে এমনিই ছেড়ে দিবে। বাচ্চা নাকি এখনো? এত ছোড়াছড়ি করছো কেন হাত পা? তুমি এত খারাপ লোক কেন? এখনো তো আমার খারাপ রূপটা তুমি দেখলেই না। আর বাদ কি রেখেছো? এমিরে জেরিনে কোনো কথা না শুনে তাকে ঘরবন্দি করে সেখান থেকে চলে যায়। আর এবার কার পাহারা আরো বেশি কড়া করে দেওয়া হয়। এদিকে রাতে আদিল বাড়ি এসে জেরিনকে না দেখতে পেয়ে ঘাবড়ে যায়। তার মাথায় একটাই চিন্তা, মেয়েটা গেল কোথায়? বাড়ির কেয়ারটেকারকে জিজ্ঞেস করার পর উনি বলেন, জানি না স্যার, আমার যে কি হয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম নাকি বুঝতে পারছি না, বাট একটা কালো মাস্ক পরা লোক এসেছিল, কিন্তু পরে যে কি হলো কিছু মনে নেই। আদিলের আর বুঝতে বাকি থাকে না যে সব কার কাজ। আদিলের হাতে থাকা ফ্লাওয়ার বুটিকটা সে রাগের কারণে সেখানে ফেলে দেয় এবং তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাতে দোলা আসে জেরিনের রুমে। দেখলে তো কি হলো, রিয়েল লাইফ অল টাইম জিতে যায়। অনেক ভালোবাসি আমিরকে আমি। দেখা যাবে কে কাকে ভালোবাসে। কিন্তু একটা কথা কি জানো দোলা, আমার প্রতি আমিরের চোখে যে ভালোবাসা কাজ করে তার চোখে তোমার জন্য কিন্তু এমন ভালোবাসা আমি দেখতে পাই না। আর শুনতে পেয়েছো তো, আমিরের বাচ্চা আমার গর্ভে। আমিরের নাকি আদিলের কে জানে, বড় ছোট সবার সাথেই তো শুয়েছে। আর কিছু বলে ওঠার আগে এমি সেখানে চলে আসে। দোলার এমন কথায় তার প্রচুর রাগ ওঠে। মন চাইছিল একটা চড় দিতে। মাথা খারাপ তোমার? একটা কথা কান খুলে শুনে রাখো, আর একদিন যদি এসব কথা বলতে দেখি তোমাকে, সেই দিন আমার থেকে খারাপ আর কেউই হবে না। জেরিনের পেটে আমার অস্তিত্ব রয়েছে, কথাটা যেন মাথায় থাকে। দোলা এসব কথায় একেবারে হিংসে জ্বলে পড়ে যাচ্ছিল, কিন্তু কি আর করার। এখন কিছু করতে গেলে যদি এমির বিয়ে ভেঙে দেয়, পরে তো নদী এগুলো যাবে আর ওগুলো যাবে। না পারবে এমিরকে পটাতে, না পারবে এবারের বউ হতে। দোলা চলে যাওয়ার পর এমির জেরিনকে বলে, ওর কথাই কিছু মনে নিও না, এ একটু এমনই। তোমার শরীর ঠিক আছে? আমার আর শরীর? যেখানে মনের কোনো শান্তি নেই সেখানে শরীর দিয়ে হবেটা কি? হয়েছে, তোমাকে সুস্থ থাকতে হবে, আবার বাচ্চার জন্য হলেও। এত বাচ্চা বাচ্চা করছো, তাহলে কেন ওকে এত পর করে দিচ্ছ? আমাকে ভালোবাসো তুমি, এটা আমি ভালো করেই জানি, তাহলে এত নাটক কেন? জেরিন কুল প্লিজ। রাখো তোমার কুল কিনারা নিজের কাছে। আমাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে এখন কুলকুল করছো। এমির আর কিছু না বলে সেখান থেকে জেরিনকে রেখে চলে যায়। ওদিকে গাড়ির মধ্যে আদিলের রাগ কিছুটা কমছিল না। আমিন ভাই, কাজটা তুমি ভালো করোনি। আমি কখনো তোমার জন্য নিজের ভালোবাসা মানুষকে পাইনি, না পেয়েছি আমার প্রথম ভালোবাসাকে, না এখন জেরিনকে পেতে দিচ্ছ। আর জেরিনকে নিজের মনের কথা খুলে বলার জন্য আমি সব ঠিকঠাক করে ফেলেছিলাম, কিন্তু তুমি সব নষ্ট করে দিয়েছো। এর মাসুল তোমাকে দিতেই হবে, যতই বড় ভাই হও না কেন, তুমি আমার। বাড়িতে বিয়ের গন্ধ ছড়িয়ে পড়েছে। কি সুন্দর, খুশি সবাই। এদিকে এমিরকে কেমন যেন একটা লাগছে, কিছু নিয়ে ভাবছে হয়তো সে। দোলার শখ পূরণ হচ্ছে। এমিরের বাবা মন মতো বউ পাবে, কিন্তু এমির কি জেরিনকে হারিয়ে রিয়েল লাভ পাবে? রাতে এদিল এসে বাড়িতে চেঁচামেচি শুরু করে দেয়। তার এমন ভয়াবহ রূপ বাড়িতে এর আগে কেউ কখনো দেখেনি। সে রেগে একেবারে লাল। কারোর সাথে কোনো কথা না বলে আগে আমিরের রুমে যায়। বেশ খানিকক্ষণ পর শেষে রুমের থাকা পর যখন কোনো সারা শব্দ পাওয়া যায় না, তখন আমিরের মা চিন্তায় পড়ে যায়। তাই সে তাড়াতাড়ি করে এমিরের রুমে যায়। এমিরকে ভালোভাবে দরজা খুলে দেয়, কিন্তু রুমের ভিতরে গিয়ে যে এমিরের মাকে এমন কিছু দেখতে হবে তা সে ভাবতেও পারেনি। আমি কিছু বুঝতে পারছি না। এই তো তেরে গেলি নিজের ভাইয়ের রুমে, আর এখন দুই ভাইয়ের মুখে হাসি। মা, আমি অনেক হ্যাপি, আর সবটাই ভাইয়ার জন্য। কি রে আমির, কি হয়েছে? আদিল কি বলছে? তেমন কিছু না মা, আমি তো একটা সিদ্ধান্ত নিয়েছি শুধুমাত্র। কিসের সিদ্ধান্ত? ফ্রাইডে দুটো বিয়ে হবে। মানে কি? মানেটা আমি বলছি মা, ভাইয়া শেষমেশ আমার ইচ্ছা পূরণ করেছে। কি হচ্ছে? ফ্রাইডে আমার আর জেরিনের ও বিয়ে হবে। কিন্তু এটা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? আমি জেরিনকে ভালোবাসি। কিন্তু ও তো প্রেগনেন্ট। হোক প্রেগনেন্ট, 10 বাচ্চার মা হলেও আমি ওকেই বিয়ে করব।
মানুষ কি বলবে? যেই মেয়ের সন্তানের বাবা বড় ভাই, সেই মেয়েকে শেষে ছোট ভাই বিয়ে করতে যাচ্ছে। এটা শুনে এমির তার মাকে বলে ওঠে, দেখো মা, কেউ জানে না যে জেরিন প্রেগনেন্ট, শুধুমাত্র বাড়ির লোক ছাড়া। আর জেরিনের সাথে আদিলের বিয়ে হয়, তাহলে তো জেরিন তার বাচ্চাকে সারা জীবনের জন্যই দেখতে পারবে, কারণ ওই বাচ্চা আমার। তাই ও হওয়ার পরপরই ওকে আমি জেরিনের কাছ থেকে নিয়ে নিব। বাট ওদের বিয়ে হলে জেরিন তার বাচ্চাকে সবসময় কাছে পাবে। আমির বাবা, আমি জানি না তোমার মাথায় কি চলছে, বাট প্লিজ এমন কিছু করো না যে কারোর ক্ষতি হয়। ডোন্ট ওয়ারি মম। জেরিনকে এসব জানিয়েছো? ও কি রাজি? এখনই জানাবো, বাট সে রাজি কিনা রাজি তাতে আমার কিছু যায় আসে না। আই ডোন্ট কেয়ার মম। ছেলের এমন কথায় আর কিছু বলার সাহস পান না এমিরের মা। মেয়েটার জন্য তার সত্যি মায়া হচ্ছে। নিজে যদি তার কোনো মেয়ে হতো আর তার সাথে যদি এমন কিছু হতো, তাহলে কি এসব সে সহ্য করে নিত? আদিল যখন আমিরের সাথে যেতে নেয়, তখন আমির তাকে বলে, তুই থাক, আমি কথা বলে আসছি। আমরা কি যাওয়াটা দরকার না? না, নিজের রুমে যা। এ বলে আমি জেরিনের রুমের দিকে যেতে দেয়। এদিকে আদিল যখন নিজের রুমে যাচ্ছিল, তখনই হঠাৎ করে দোলা তার সামনে চলে আসে। আদিল তাকে এড়িয়ে যাওয়ার ট্রাই করে, কিন্তু দোলা পথ আটকায়। ও মা, কথা বলবে না বুঝি আমার সাথে? আর কত রাগ করে থাকবে? দোলা, তোমার সাথে কথা বলার একটু ইচ্ছা নেই আমার। কেন কেন? কারণ তুমি একটা ফালতু মেয়ে। এই একদম চুপ। এখন আর আমাকে এসব বলার কোনো অধিকার নেই তোমার, কারণ কাল বাদে পরশু তোমার বড় ভাইয়ের বউ হব আমি। ভাইয়াকে যে মিথ্যা নাটকে ফাঁসিয়েছো তা হয়তো ভাইয়া এখনো বুঝতে পারেনি। আফসোস। শোনো, এসব বলে আর লাভ নেই, কারণ কাল বাদে পরশু এই বাড়ি পুরো আমার আন্ডারে চলে যাবে, কারণ আমি নিজেই আমার বসে। শেষমেশ জেনেও আমার তোমাকে সবকিছু হারাতে না হয়। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না মিস্টার এক্স। ভালোই হয়েছে চলে গিয়েছিলে আমার লাইফ থেকে, তা না হলে জেরিনকে কখনোই আমি পেতাম না। ফ্রাইডে আমার আর ওর বিয়ে। বি কেয়ারফুল। তুমি আর তোমার হবু স্বামী দূরে থাকবে আমার থেকে। আর কি বললে? রাজত্ব করবে এই বাড়িতে। একটা কথা মনে রাখ, আমার দুই ভাই সমান সম্পত্তির অধিকারী, আর বিয়ে তো আমিও করছি, বউ তো আমারও থাকবে। দেখো আমির ভাইয়ার ওপর প্রতিশোধ নিতে জেরিন না আবার তোমার খাবারে বিষ মিলিয়ে দেয়। দোলার গা জ্বলে যাচ্ছিল এসব শুনে। সে আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে যায়। কি ভাবছেন তাদের মাঝে এত কিসের শত্রুতা? আসলে আজ থেকে 4 বছর আগে আদিলের দোলা একে অপরকে ভালোবাসতো, কিন্তু দোলা আস্তে আস্তে টাকার পাগল হয়ে ওঠে। পারিবারিকভাবে তার এবং আদিলের পরিবারের মধ্যে ভালো সম্পর্ক থাকার কারণে একদিন এমিরের সাথে দোলার বিয়ের প্রস্তাব করে দোলার বাবা। প্রথমে দোলা এসবে রাজি না হলেও পরে তার মাথায় আসে, যদি সে এবারে বড় বউ হতে পারে তাহলে সবকিছু তার হয়ে যাবে। আর তাই একদিন সে আদিলের সাথে তার 2 বছরের সম্পর্কের ইতি টানে। কিন্তু এমিরের মেয়েদের প্রতি ইন্টারেস্ট না থাকার কারণে দোলা কখনো এমিরের কাছে আসতে পারেনি। ওদিকে প্রথম ভালোবাসার মানুষের এমন বেইমানির কারণে আদিলের মেয়েদের প্রতি ঘৃণা জন্মায়। সে কানাডায় চলে যায়। 2 বছর পর যখন সে বাড়ি ফিরে আসে, তখন সে জেরিনকে বাড়িতে দেখে। তারপর আর বাকি কাহিনী তো আপনারা জানেন। এদিকে এমি জেরিনের রুমে গিয়ে দেখে সে একটা বড় ব্যাগ নিয়েছে, কিছু হয়তো প্যাক করবে। কি, বাচ্চার মা? কই যাওয়া হচ্ছে? এমিরের গলা শুনে ভয়ে জেরিনের হাত থেকে ব্যাগটা পড়ে যায়। তুমি এখানে কেন আসতে পারি না? আসো আসো। এমির আস্তে আস্তে করে নিজের ব্লেজারটা খোলা শুরু করে। নিজের রুমে গিয়ে এসব করতে পারো না? আমার বাড়ি এটা, যেখানে মন চাই সেখানেই খুলবো আমি। আচ্ছা, এখানে কি হুজুর বাবা নেই? কেন? তাবি জানবো, যাতে করে আপনার নজর আমার উপর না পড়ে। এখন আর এসব করে লাভ হবে না। ভালো কথা। হবু বউকে রেখে এখানে কেন আমাকে মারতে এসেছেন? মারতে আসিনি, উদ্ধার করতে এসেছি। মানে? আসলে কি আর করার, আমি এতই হ্যান্ডসাম যে তোমরা মেয়েরা আমাকে দেখে হুঁশ ঠিক রাখতে পারো না। তোমাকে দেখলেই না। বেবি হুশ, আমি তোমাকে এখানে একটা কথা বলতে এসেছি। এই বলে এমির এক এক করে সবকিছু খুলে বলে। আল্লাহ, তুমি কি মানুষ? উফ জেরিন, আমি যা বলেছি তা তোমাকে মেনে নিতেই হবে, তা না হলে এর পরিণতি অনেক বাজে হবে। দোহাই লাগে, আমাকে মেরে ফেলো, তবুও নিজের ভাইয়ের জন্য বিয়ে বসতে বলো না। বাচ্চাকে ঠিক রাখতে চাও না? আমির, এইসব কি করে বলছো? এটা তোমার বাচ্চা। শোনো, এই একটা মাত্রই উপায় নিজের বাচ্চাকে কাছে পাওয়ার, তা না হলে বাচ্চা হওয়ার পরে কিন্তু তোমাকে ওর থেকে আলাদা করে ফেলতে হবে।
জেরিন ঠিক আবারও কান্না শুরু করে। হঠাৎ কান্না করতে করতে জেরিন জ্ঞান হারিয়ে ফেলে। জেরিন, কি হলো তোমার? এই জেরিন। জেরিনের তো কোনো সারা শব্দ নেই। তাড়াতাড়ি করে এমি জেরিনকে বিছানায় শুয়ে দিয়ে ডক্টরকে কল করে। এদিকে আদিলের কিছুতেই নিজের রুমে মন বসছিল না। তার মাথায় একটাই চিন্তা, এই বাচ্চা তার জন্য আবার কাল হয়ে দাঁড়াবে না তো? আর এই বাচ্চার জন্য তো সে তার ম্যারিড লাইফও এনজয় করতে পারবে না। বাচ্চাটা প্ল্যান করে নষ্ট দিলে কেমন হয়? কারণ এই বাচ্চা দুনিয়াতে আসার তো কোনো মানে হয় না। ইন ফিউচারে বাচ্চা তো একদিন জানতেই পারবে যে তার আসল বাবা কে। যখন সে জানতে পারবে তার চাচ্চুই তার বাবা, তখন নিজের মায়ের সম্পর্কে কতটা বাজে চিন্তা আসবে বাচ্চাটা। সবাই সবার ভালোর জন্য হলেও বাচ্চাটাকে রাস্তা থেকে সরাতেই হবে। সেরিনা জানে একটু কষ্ট হবে, বাট বিয়ের পর সে যখন প্রেগনেন্ট হবে আবার, তখন এমনিতে সব ঠিক হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে সে জেরিনের রুমে যায়, কারণ জেরিনকে দেখতে তার অনেক মন চাইছে। রুমে ঢোকার আগে গার্ডরা আদিলকে ভেতরে ঢুকতে নিষেধ করেন। আমার বাড়িতে আমাকে নিষেধ করছো? এত বড় সাহস তোমাদের কে দিয়েছে? স্যার ক্ষমা করবেন, এমনি স্যারের নিষেধ আছে। কেন? সরি স্যার, আমরা জানি না। কিন্তু আদিলেরও ঘাড়ের রক কম বাঁকা নয়। সে গার্ডদেরকে ধাক্কা দিয়ে একেবারে রুমের ভেতরে চলে আসে। এসব দেখে এমির অনেক রেগে যায়। অনুমতি ছাড়া তুমি কেন রুমের মধ্যে এসেছো? অনুমতি নেওয়ার সুযোগ কোথায়? বাইরে থেকে তো আমাকে নিষেধ করে দিয়েছিলে, তাই বাধ্য হয়েছি। হঠাৎ আদিলের চোখে যায় ডাক্তার এবং অচেতন অবস্থায় শুয়ে থাকে জেরিনের উপর। কি হয়েছে জেরিনের? ডাক্তার কেন এসেছে? শব্দ করো না, ওর তেমন কিছুই হয়নি, মাথা ঘুরে পড়ে গেছে। জানোই তো প্রেগনেন্ট, এখন এসব হওয়াটা স্বাভাবিক। তাও মেয়েটার মধ্যে কি যা যাচ্ছে তার জন্য মাথা ঘোরানোটা সামান্য ব্যাপার, আর কত কি যে যায় ওর উপর দিয়ে। তুমি এখন রুমে যাও। না, ওর জ্ঞান ফিরলে তবে আমি খাবো। শোনো, ওর গায়ে তুমি হাত দিবে না, ভুলেও না। ও কিন্তু এখন আমার সন্তানের মা। আদিল চুপ করে থাকে না। আর শুনো, ওর জ্ঞান ফিরে আসলে আমাকে সাথে সাথে নক করবে। আরে বাবা, ঠিক আছে। এমির তার ক্লান্ত শরীর নিয়ে নিজের রুমে চলে যায়। জেরিনকে এভাবে তিলে তিলে শেষ হতে দেখে তো আর তার নিজেরও ভালো লাগছিল না। আমি এতটা খারাপ কি করে হয়ে যাচ্ছি? প্রতিশোধ তো আরো অনেকভাবে নেওয়া যেত, তাহলে আমি এত জঘন্য রাস্তা কেন বেছে নিয়েছি? আমি তোকে ভালোবাসি। এসব বলে এমির একের পর এক মদের বোতল শেষ করে দেয়। এমির জেরিনকে কষ্ট দিয়ে নিজেও হ্যাপি না। যতটা কষ্ট জেরিন পাচ্ছে তার চেয়ে 2 গুণ কষ্ট তাকে গ্রাস করছে। এত মদ খেয়ে নিজেকে যে এখন তাল ঠিক রাখতেও এমির হিমশিম খাচ্ছে। হঠাৎ করে দোলা তার রুমে আসে, কিন্তু এমিরের এসবে হুঁশ না থাকায় সে বুঝতে পারেনি। চোখে যেন তার উল্টা পাল্টা দেখছে। আমির, এই কি অবস্থা? এত ড্রিঙ্ক কেন করেছো ডার্লিং? তুমি তুমি এখানে কি করছো? ওমা, কেন? আমি বুঝে আসতে পারি না তোমার কাছে? আমরা 2 দিন পর বিয়ে করব, এখন তো আমি শুধু তোমারই জান। আমার ভালো লাগছে না, আমি ক্লান্ত। জান, এতদিন ধরে ভালোবাসি তোমাকে, একদিনও আমাকে ছুঁয়ে পর্যন্ত দেখোনি, একটা কিসও করনি। আজ প্লিজ দূরে সরিয়ে দিও না। পাগল হয়ে গিয়েছো, নিজের রুমে যাও। আরে, আমার এমন কোন জিনিসটা নেই যে তুমি জেরিনের কাছে যাও, আমার কাছে আসো না? কারণ তুমি জেরিন না। দোলার কিছু না বলে নিজের জামা এমিরের সামনে খোলা শুরু করে। আজ তোমাকে অনেক ভালোবাসবো, আর কোনোদিন জেরিনের কথা মনে পড়বে না। এদিকে জেরিনের জ্ঞান ফেরার পর আদিলকে দেখে তার লজ্জা লাগতে শুরু করে। আদিল, তোমাকে নিয়ে আমি এইসব আশা করিনি। আমি ভাইয়ের চোখে দেখেছি তোমাকে। প্লিজ এসব আর বলবে না। আমি ভালো আছি, ভালো থাকতে দাও। আসলে কি জানো, আমি তো আর আমার ভাইয়ের মতো তোমাকে কষ্ট দিই না, তাই আমি তোমার চোখে খারাপ। কষ্ট দিলে হয়তো ভাইয়াকে যেমন ভালোবাসতে আমাকে তেমন ভালোবাসতে। মাথা নষ্ট হয়ে গেছে তোমারও। বিবেকহীনদের মতো কি সব বলছো? আমার পেটে তোমার ভাইয়ের বাচ্চা, আমার কারো সহায়তা লাগবে না, নিজেই পালাতে পারবো। ওকে, বাবার কোনো প্রয়োজন নেই। জেরিন ইয়াংথক বারবার এর বাচ্চার কথা ভালো লাগে না শুনে আমার। নষ্ট করে ফেলবো এই বাচ্চা বিয়ের আগেই। আর একটা কথাও শুনতে চাই না আমি। দেখি কি করে এই বাচ্চা দুনিয়াতে আসে। একে তো অবাধ্য সন্তান, তার জন্য এত কিছু। এই বলে আদিল রেগে নিজের রুমে চলে যায়। এদিকে জেরিন এইসব কিছু আর নিতে পারছিল না। রাত 1টায় জেরিনের খুব এমিরের কথা মনে পড়ছিল, কাছে পাবার ইচ্ছা করছিল, কিন্তু এসব ভাবে কি লাভ? 2 দিন পর সে অন্য নারীর শরীর উপভোগ করবে। ভাবতে কেমন যেন ঘৃণা লাগে, কিন্তু তাও মনে সাহস করে এমিরের রুমের দিকে যেতে নেয়। ম্যাম, কোথায় যাচ্ছেন? রুম থেকে বের হতে গার্ডের এমন প্রশ্নে ভয় পেয়ে যায় জেরিন। আমিরের কাছে। এত রাতে? এক্ষুনি।
আমরাও যাব আপনার সাথে। কি আর করার, না নিয়ে উপায় নেই। এমিরের রুমের সামনে আসতে জেরিন দোলার বডিগার্ডকে এমিরের রুমের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। আপনি নিজের কাজ ছেড়ে আবার আমিরের সেবা কবে থেকে শুরু করলেন? ম্যাম, ভিতরে দোলা ম্যাম আছে, তাই আমি এখানেই। এত রাতে দোলা এই ঘরে কি করছে? উনি 2 ঘন্টা আগেই রুমে ঢুকেছেন, কিন্তু এখনো বের হননি। এটা শুনেই জেরিনের ভেতরটা হাহাকার করে ওঠে। আমি ভেতরে যাব। সরি ম্যাম, এত রাতে তাদের ডিস্টার্ব করা যাবে না, আপনি বরং নিজের রুমে যান। জেরিন তাদের কথা না শুনে আরো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, কিন্তু কেন কোনো কাজ না হওয়াতে তাকে রুমে ফিরে যেতে হয়। সারা রাত এমিরের কথা ভেবে দু চোখের পাতা এক করতে পারেনি জেরিন। ভোরে নামাজ পড়ে 3 বার, আরো ওই রুমের কাছে যায়, কিন্তু একই অবস্থা, দরজা খোলার নাম নেই। এভাবে 10টা পেরিয়ে 11টা হয়ে যায়। এমির দোলা কেউ রুম থেকে বের হয় না। খুব চিন্তায় পড়ে যায় জেরিন। ছি আমির, এতটা নিচে কি করে নামলে? এখনো তো ওই মেয়ের সাথে তোমার বিয়েও হয়নি, এখনই শারীরিক সম্পর্ক? রুমের সামনে দাঁড়িয়ে জেরিন এসব কিছু চিন্তা করছিল। হঠাৎ করে রুমের দরজা খুলে এমির ভেতর থেকে বেরিয়ে আসে, আর তখনই এমির জেরিনের মুখোমুখি হয়। এই সময় তুমি কেন দরকার? ছি, তুমি আসলেই নোংরা মানুষ। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, কি বলছো? একদম চুপ। এই বলে জেরিন এমিরকে ধাক্কা দিয়ে তার রুমের মধ্যে ঢুকে। আর রুমে ঢুকতে জেরিন যা দেখে তা দেখে তার বিশ্বাস, ভালোবাসা এক নিমিষে শেষ হয়ে যায়। কারণ দোলা জামা পরছিল। এটা দেখে একদমই জেরিনের মাথা ঠিক থাকে না। কি জেরিন, এত অবাক হচ্ছ কেন? জেরিন অনেক ভয়ানক দৃষ্টিতে দোলার দিকে তাকিয়ে থাকে। তখন এমির রুমে এসে জেরিনের হাত ধরে বলে, জেরিন, কি হয়েছে? একদম চুপ আমির, আমার বিশ্বাস ভাঙতে কি একটু মনের মধ্যে বাধা কাজ করেনি? দোলা এসব দেখে খুব মজা নিচ্ছিল। দোলা, তুমি জেরিনকে কি বলেছো? কি আর বলবো, যা বলার তাই। নাটক বন্ধ করো, এখনো কিন্তু বিয়ে হয়নি, এটা ভুলে যেও না। এটা শুনে দোলা একেবারে চুপ হয়ে যায়। জেরিন, আমি তোমাকে বুঝিয়ে বলছি, আমার সাথে আসো। এই বলে যখন এমির আবারও জেরিনের হাত ধরে, তখন জেরিন নিজের হাত ছাড়িয়ে এমিরের গালে এক চড় দেয়। কিন্তু এমির কিছুই বলে না। নিজের 2 হাত দিয়ে জেরিনের গালে আলতো করে হাত দিয়ে বলে, আমি কখনোই তোমাকে ধোকা দেইনি, বিশ্বাস করো। দোলা এমন একটা নাটক সাজিয়েছে যে তুমি মনে করেছো সে সঠিক আর আমি ভুল। আমি ওর সাথে রাত কাটানো কি শুয়ে পর্যন্ত দেখিনি, এমনি কিস করা তো দূরের কথা। তোমার কোনো কথাতেই আমি আর গলবো না, তুমি আমার মনটাকে শেষ করে দিয়েছো। ওয়েট, একটা জিনিস দেখাচ্ছি। এই বলে এমিরের ফোন ওপেন করে এই রুমের সিসিটিভি ফুটেজটা জেরিনকে দেখায়, যেখানে জেরিন দেখতে পায় কাল রাতে সত্যিই তোলা এমিরের কাছে এসেছিল। কিন্তু অনেক কিছু করার পর যখন কোনো লাভ হয় না, তখন সে রাগের মাথায় অনেক ড্রিঙ্কস করে ফেলে, আর ওইসব করেই সে ঘুমিয়ে যায়। সকালে দুজনেরই তাই দেরিতে ঘুম ভাঙে। আর তাই দোলা যখন ঘুম থেকে উঠে নিজের গায়ে জামা পরতে নেয়, তখনই জেরিন এই রুমে এসে তাকে এমন অবস্থায় দেখে ভুল বুঝে। এদিকে জেরিনের সামনে যেন আসল সত্য বেরিয়ে না আসে, তাই সেও নাটক করা শুরু করে দেয়। নিজের চোখের সামনে সব সত্য দেখার পর জেরিনের নিজের প্রতি অনেক লজ্জা করতে শুরু করে। তাই কোনো কথা না বলে সে তাড়াতাড়ি করে নিজের রুমে দৌড়ে চলে যায়। রুমে আসতে জেরিন একটা জিনিস ভাবতে থাকে। ছি, না জেনে শুনে কি না কি ভেবে বসলাম আমি। কিন্তু তখনই সেখানে এমির চলে আসে। জান, কেন আমাকে বিশ্বাস করো না? আমাকে জান কেন বলছো? তোমার না হবু বউ আছে? রাখো তো। যাও এখান থেকে, সকাল সকাল এত তামাশা আমার ভালো লাগে না। এখন তো আর যেতে পারবো না, কারণ তুমি যে আমাকে না জেনে শুনে ভুল বুঝেছো, তার বদলে তো তোমাকে আমার একটা কথা রাখতেই হবে, তা না হলে তো তুমি ক্ষমা পাবে না। এই বলে জেরিনকে এমির কোলে তুলে নেয়। কি করছেন? ছাড়ুন, লজ্জা করে না আমাকে ছুতে? আজ বাদে কাল আপনার বিয়ে। বিয়ে তো, কিন্তু এখনো তো আর বিয়ে হয়নি, তাই এখনো অধিকার আছে। অন্যের বউ হলে তখন কি আর এসব করতে পারবো নাকি? এই বলে জেরিনকে সে পাগলের মতো কিস করা শুরু করে। বেচারি জেরিনের নিঃশ্বাস নেওয়ারও সুযোগ নেই, কিন্তু কি আর করার, এমিরকে দূরে সরাতেই ইচ্ছা করছে না তার। এমির যে শুধু তার। আস্তে আস্তে এমির জেরিনের সব জামা কাপড় খুলে ফেলে। জেরিনও একই কাজ করে। দুজনেই শরীর আদান প্রদানে মেতে ওঠে। 2 ঘন্টা পর এমির ক্লান্ত হয়ে শরীর নিয়ে বিছানায় শুয়ে পড়ে। জেরিন, একটা কথা কি জানো? ভাগ্যে যা আছে তাই হবে। ছেড়ে চলে যাবে তাই সান্ত্বনা দিচ্ছ, তাই না? আমি কি করে তোমার ভাইয়ের সাথে থাকবো বলো? যে নারীকে তুমি ছুঁয়েছো, ভালোবেসেছো, তাকে যদি তোমার চোখের সামনে তোমার ভাই স্পর্শ করে, তখন কি তোমার একটুও খারাপ লাগবে না? এমির আর কিছু না বলে জেরিনের কপালে চুমু দিয়ে নিজের ড্রেস পরে সেখান থেকে চলে যায়।
কিছুক্ষণ পর যখন আদিল জেরিনের রুমে যায় তার সাথে দেখা করার জন্য, তখন সে অনেক অবাক হয়, কারণ ঘুমন্ত জেরিনের গায়ে একটা সাদা ব্ল্যাঙ্কেট ছাড়া কিচ্ছু নেই। সারা রাত ঘুমাতে পারেনি বলে নিজের অজান্তে এমির যাওয়ার পর জেরিন ঘুমিয়ে পড়ে। জেরিনকে দেখে আর এমির বুঝতে বাকি থাকে না কি হয়েছে, তাই সে আবারও এমিরের কাছে যায়, কিন্তু গার্ডরা জানায় এমির একটা কাজে বাইরে গিয়েছে। রাগে মাথায় নিজের রুমে গিয়ে ভাঙচুর শুরু করে দেয় আদিল। জেরিন, এত ভালোবাসা পরেও তোমার আমির এর কাছেই কেন যেতে হবে? একটা ফিল্ম আছে যা আমাদের হয়তো কিছুতেই দিচ্ছে না, আর তা হলো ওই বাচ্চা। আমাকে যে করে হোক ওই বাচ্চাকে শেষ করতে হবে। হঠাৎ করে তার মাথায় একটা প্ল্যান আসে আর তাড়াতাড়ি করে সে দোলার কাছে যায়। তোমার একটা সাহায্যের প্রয়োজন। ওমা, আমার এক্স নাকি? প্লিজ, এখন এসব বলার সময় না। শোনো, তুমি কি চাও না জেরিন আর আমিরকে একে অপরের থেকে আলাদা করতে যাক? চাই তো, কিন্তু কেন কিন্তু নেই? একটা কথা ভালো করে শোনো, ওই বাচ্চাকে হলো কিন্তু কোনো দিন ও আমির আর জেরিনকে আলাদা করতে পারবো না। আর আমার সেই ভাই, ওকে তুমি চিনো না? কিন্তু ও আমাকে কথা দিয়েছে আমাকে বিয়ে করবে। ইস, রাখো তো। তোমার সাথে যেদিন ফার্স্ট ডেট করেছিলাম সেই দিন আমারও তো এক অপরে কথা দিয়েছিলাম যে আমরা একদিন বিয়ে করব, সংসার হবে আমাদের। রাখা হয়েছে কি সেই কথা? আদিল, শোনো দোলা, সব কথায় না বিশ্বাস করতে হয় না, আর আমি যা বলেছি তা একটু মাথায় রেখো। এই বলে আদিল চলে যায়। আসলে আদিল দোলার দ্বারা নিজের রাস্তা ক্লিয়ার করে নিতে চাইছিল। এদিকে রাতে এমির এসে বাড়ির সব মানুষকে একত্র জড়ো করে এবং বলে, আমি বিয়ের কিছু নীতিমালা তৈরি করেছি যা সবাইকে মানতে হবে। প্রথমত, বিয়েটা হবে একেবারে ঘরোয়াভাবে, আর বাসর ঘরে যাওয়ার আগ পর্যন্ত কেউ নিজের বউয়ের মুখ দেখতে পারবে না। বিয়েটাকে একটু ইন্টারেস্টিং করার ট্রাই করছি। দরকার কি ভাইয়া? আমার দরকার আছে, আর তুই কথা না বললেই হ্যাপি হব, কারণ ভুলে যাস না আমি কিন্তু তোর সাথে জেরিনের বিয়েটা দিচ্ছি। শোনো, এমনিতেই ওর আর আমার বিয়েটা হয়ে যেত, কারণ তুমি ওকে অনেক কষ্ট দিয়েছো আর আমি না। এটা ভুলে যেও না। আর একটা নারীর ভিতর থাকা কষ্টগুলো যে কতটা ভয়ানক প্রতিশোধ পরিণত হয় তুমিও নিজেও জানো না। পরশু বিয়ে, আমি এখন আর কোনো ঝামেলা চাই না। রাতে আদিলের অনেক মন খারাপ ছিল, তাই সে ছাদে গিয়ে মদ খেতে লাগে। তখন হঠাৎ সেখানে দোলা আসে। দোলা, তুমি এখানে? ভালো লাগছে না, একটা কথা বলবো। আমি পরশু ঠিকই আমিরকে পেয়ে যাব, আর তুমি তো জেরিনকে পেয়ে যাবে। কিন্তু দেখো না, আমির আমাকে রিয়েল লাভ করে না। তোমাকে জেরিন কতই না ভালো হতো যদি আল্লাহ সবার ভাগ্যে নিজের ভালোবাসা মানুষকে রাখতো। কিন্তু আমার মনে হচ্ছে কি জানো, আমি না আমিরকে মন থেকে ভালোবাসিনি। আসলে সত্যি বলেছিলে, সম্পত্তির লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। না পেলাম ভালোবাসা, আর না হতে পারলাম কারো ভালোবাসা। সত্যি বলছি যে এনো আমাকে একটু ভালোবাসে না। কথায় আছে, মন থেকে যে ভালোবাসার সৃষ্টি হয় তার বিচ্ছেদ করা সহজ নয়। যে এনার বউ হলেও আমি হ্যাপি হতে পারবো না। কারণ কি জানো? কারণ সে আমাকে আর ভাইয়াকে মন থেকে ভালোবাসে। এখন মনে হচ্ছে আমরা অতীতে বড় একটা ভুল করে ফেলেছি। আমরা না, বলতে গেলে আমি নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছি। শুনো, অতীতের ভয়ঙ্কর স্মৃতি আমি অনেকেই আগেই নিজের জীবন থেকে মুছে ফেলেছি, কিন্তু এর মানে এই নয় যে আমি তোমাকে ভালোবাসিনি। সত্যি আমি তোমাকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতাম, কিন্তু এটা ভুলে যেও না সেই দিন তুমি নিজের ভুল স্বীকার না করে আমাদের সুন্দর সম্পর্কটা শেষ করে দিয়েছিলে। আমি জানি আমি সেদিন ভুল করেছি, কিন্তু সেই ভুলের কখনো ক্ষমা হয় না। কিন্তু আমি আমার ভুল থেকে একটা শিক্ষা ঠিকই গ্রহণ করেছি, আর তা হচ্ছে লোভে পড়ে সঠিক মানুষের হারানোর যন্ত্রণা খুব ভয়াবহ। নিচে চলো, এখান থাকলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। তুমি তো অন্য একটা মেয়েকে লাভ করো, তাহলে আমাকে নিয়ে চিন্তা করছো কেন? দোলা প্লিজ, আমি কেমন তা তুমি ভালো করে জানো। রাতে দোলা আর আদিল দুজনেই বিয়ে নিয়ে চিন্তায় পড়ে যায়। একটা ভুল সিদ্ধান্ত যদি জীবন তাদের সকলের জীবন নষ্ট করে দেয় তখন কি হবে? এভাবেই বিয়ের দিন চলে। আজ তাদের বিয়ে, অথচ এমির বাদে সবারই মন খারাপ, কারণ জেরিনের মনে একটাই ভয়, আর তাহলে এমিরকে অন্যের হয়ে যাওয়া। আর আদিলের দোলা পড়ে আছে অতীতে করা ভুল নিয়ে। বিয়ের সময় জেরিন কিছুতেই কবুল বলতে চাইছিল না, কারণ সে সব মেনে নিতে পারছিল না।
কিন্তু এমির তাকে আগে বাধ্য করেছিল বাচ্চা হারানোর ভয় দেখে। কোনো রকমে তাদের বিয়ে ঠিক মতো হয়ে যায়। আজকে রাতকে নিয়ে কত আশা, কত প্ল্যান ছিল আদিলের, কিন্তু এখন আর এইসব কিছুই হচ্ছে না। কারণ সে জানে জেরিন তাকে এমনিতেও মেনে নেয়নি। কেন জানি দোলার কথা খুব মনে পড়ছে। সব কি বদলে যাওয়া সম্ভব না? মনে হয় না এমন কিছু হবে। দুই ভাইয়ের বাসর ঘর অনেক সুন্দর করে সাজানো হয়েছে। দুই ভাইয়ের রুমে তাদের দুই বউ। কারোরই মন ভালো নেই, কারো চোখে অশ্রু আর কারো মনে কষ্ট। এদিকে এদিল বাসর ঘরে না গিয়ে ছাদে চলে যায়। এই খবর যখন এমিরের কাছে যায় তখন সেও ছাদে যায়। কিরে ভাইয়া, তোর তো খুশির দিন আজ, তাহলে তুই এখানে কেন? তুইও তো আজ জেরিনকে পেয়েছিস, তাহলে তুই এখানে কেন? আমি কখনোই সুখী হতে পারবো না রে ভাই। জেন আমাকে না তোমাকে ভালোবাসে, এটা আমি বুঝতে পেরে গিয়েছি। আমার জায়গায় তোমার থাকার কথা ছিল। আমি অনেক কিছু ভেবেছি এসব নিয়ে। এমন একটা মানুষকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখা উচিত না, যার সম্পর্কে সাথে অন্যের জন্য সম্পর্ক সম্ভব না। শোন, এসব বলে লাভ হবে না। জেরিন একা একা বসে আছে, এখন তোর উপর ওর একটা দায়িত্ব আছে, ভুলে যাস না। আর শোন, তুই একটা কাজ কর, এই মাস্কটা পরে নিজের রুমে যা। ও একটা কথা শোন, তুই একটু আমার রুমে যা আগে। তোর রুমে কেন? আরে দোলার কি যেন একটা ইম্পর্টেন্ট কথা ছিল তোর সাথে। কথাটা অনেক দরকারি, তাই তুই তাড়াতাড়ি করে আগে কথাটা শুনে আয়। আমি এখানেই আছি, তোর কথা শেষ হলে আমি রুমে যাব। যা শুনে এদিল সেখানে থেকে চলে যায়। অন্যদিকে এমির নিজের রুমে না গিয়ে আদিলের রুমে ঢুকে। রুমের দরজা খোলার শব্দ পেতেই জেরিনের ভয়ে দম বন্ধ হয়ে যায়। এমির জেরিনের ভয় দেখে মুচকি হাসি দেয়, কিন্তু চোখ খুলে তাকাতেই জেরিন অনেক অবাক হয়। আপনি এখানে? এখানে মানে? বাসর করতে এসেছি তোমার সাথে। ছোট ভাইয়ের বউকে এইসব বলতে লজ্জা করে না? কিসের লজ্জা? কিসের লজ্জা মানে? এত মানেটানি বুঝি না। শাড়ি খোলো। মাথা নষ্ট তোমার, নিজের বউয়ের কাছে যাও। তুমি খুলবে নাকি আমি? কাছে আসবে না। আমি আদিলকে ভালোবাসি না, এটা যেমন সত্য তেমনি আমি নিজের স্বামীর সাথে বেইমানি করতে পারবো না। বলে বাবা, অনেক ভালোবাসো নাকি তোমার প্রাণপ্রিয় স্বামীকে? জেরিন আর কিছু বলার আগেই টান দিয়ে এমিরকে জেরিন ধরে ফেলে আর পাগলের মতো কিস করা শুরু করে। শোনো বেবি, তুমি আমার শুধু, আমার অধিকার একমাত্র তোমাকে ছোঁয়ার। এই বলে সে এক এক করে জোর করে জেরিনের গায়ের শাড়ি খুলে ফেলে। তারপর সে নিজের হাতের ছোঁয়ায় জেরিনকে পাগল করে দিতে শুরু করে, কিন্তু জেরিন বারবার তাকে বাধা দিচ্ছিল, যা তার একটু পছন্দ হচ্ছিল না। তাই সে জেরিনকে ধাক্কা দিয়ে বলে, নে শাড়িটা পরে ফার্স্ট নিচে আয়। কেন? প্রশ্ন শুনতে চেয়েছি। ভয়ে জেরিন বলে, আমি আসছি, তুমি যাও। কিন্তু তার মাথার মধ্যেও একটাই প্রশ্ন, যে মানুষটা একটু আগে তার থেকে শারীরিক সম্পর্কে জড়ানোর জন্য এত কিছু করেছিল, সে কি করে এখন এমন আচরণ করতে পারে? কিছুক্ষণ পর নিচে গিয়ে দেখে তার আগেই সেখানে এমিরের বাবা মা, এমির, দোলার বর আদিল সকালে উপস্থিত। মনের মধ্যে একটা ভয় কাজ করছিল তার, না জানি এবার এমির আদেশ দেয় হলরুমে বাসর করবে। ছেলেটাকে দিয়ে তার দুই পয়সার বিশ্বাস নেই। এখানে কেন সবাই? ঠিকই ভাইয়া, আমরা এখানে কোনো এত রাতে এসেছি। এদিকে দোলা বলল যে, তুমি নাকি ডেকেছো, বুঝি না। এর কাছে গেলে বলে ওর কাছে যাও, আবার ওর কাছে গেলে বলে আমার কাছে আসো। শোনো, আমি অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলবো, বিশেষ করে তুই আর জেরিন মন দিয়ে শোন। আগে তুই আমাকে অ্যান্সার দে, তুই কি সত্যি জেরিনের সাথে থাকতে চাস? কেউ কিছু বলবে না, সবটা তোর উপর নির্ভর করছে। আমি সত্যি থাকতে চেয়েছিলাম, কিন্তু জেরিন তো আমাকেই ভালোভাবেই বাসে না। তুমি কি ভালোবাসো আমাকে জেরিন? কখনোই না, কারণ আমি আমিরকেই ভালোবেসেছি আর সারা জীবন ওকেই ভালোবাসবো। যতই তুমি আমার স্বামী হও না কেন, আমি বাধ্য হয়েই বিয়েটা করেছি, বুঝতে পেরেছো? কিন্তু কি করার, আমরা এখান একে অপরের জীবন সঙ্গী। হয়েছে, থামো তোমরা সবাই। যদি সবকিছু ঠিক হয়ে যায় তখন কি করবি তুই? এটা শুনে দোলা বলে, যদি আমাকে এই প্রশ্নটা করা হয় তাহলে আমি আদিলকেই বেছে নেব, কারণ মনে হয় না আমির আর আমার মধ্যে ভালোবাসা আছে, আর হওয়াটাও সম্ভব নয়। কারণ কি জানো, সে সারাটা জীবন আমাকে নিজের ভাইয়ের বউ হিসেবে দেখে এসেছে। যাক, এত না ঘুরিয়ে বলেই দেওয়া যাক, আসলে সবার বিয়ে তো ঠিকই হয়েছে, কিন্তু একটাও সত্য বিয়ে না। মানে কি ভাইয়া? বোকা ছেলে, তুমি হয়তো না পড়েই সাইন করেছো, ওইখানে বিয়ের কোনো লিখাই ছিল না, তাই না দোলা? এটা শুনে দোলা হেসে বলে, এটা সত্যি কথা, আর এসব কিছু আমি আগে থেকেই জানতাম। মানে কি দোলা? জেরিন আর আদিলের মুখে একই প্রশ্ন।
আসলে কয়েকদিন আগে দোলা আমার কাছে এসেছিল। সে নিজেকেই বলে এই বিয়ে সে করতে চায় না, আর এসবের মূল কারণ হচ্ছে সে নিজের ভুল বুঝতে পেরেছিল। সে চায়নি একটা মানুষকে ঠকিয়ে অন্য একটা মানুষকে এভাবে বিয়ে করতে, এতে করে কারো জীবনে সুখ আসবে না। আর সে আমাকে বারবার একটা রিকোয়েস্ট করেছিল আদিল যেন আমাকে নিজের লাইফে আবার অ্যাকসেপ্ট করে নেয়, হয়তোবা সেটাই আমার জন্য বেস্ট অপশন হবে। আর সেদিন আমার মাথায় একটা প্ল্যান আসে। আসলে আমি আগে থেকে চাইছিলাম যেন কোনো একটা কিছু পরে যেদিন থেকে প্রতিশোধ নেওয়া যাক, আর তাই তাকে কষ্ট দেওয়ার জন্য শুধুমাত্র আমি দোলার সাথে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিলাম। কিন্তু আমি নিজেও দোলাকে তোমাকে একদমই পছন্দ করতাম না, তাকে সবসময় নিজের বোনের চোখে দেখতাম। তাই আমি দোলাকে বলি, তুমি যদি আহিলকে নিজের লাইফে ফিরে পেতে চাও তাহলে আমার কথা মতো কাজ করতে হবে। সে কোনো দ্বিধাবোধ করেনি, আর তারপর থেকে আমাদের প্ল্যান অনুযায়ী কাজ শুরু হয়ে যায়। এত তাড়াতাড়ি যে বিয়েটা করে ফেলবো এইসব আমার মাথায় আগে আসেনি। কিন্তু আমি শুধুমাত্র একটা জিনিসই জানতে চেয়েছিলাম, আদৌ কি আদিল এবং জেরিন নিজেদের রিয়েল ভালোবাসার মানুষকে বুঝতে পারে কিনা। কিন্তু আমি ভাবতে পারিনি যে জেরিনকে শুধুমাত্র আদিল আবেগ দিয়ে বিয়ে করতে চেয়েছিল। আমি আদিলকে নিজের জায়গায় কল্পনা করি, যেমন আমি রাগের মাথায় দোলাকে বিয়ে করার সিদ্ধান্ত গ্রহণ করেছি, তেমনি আদিলও দোলাকে দেখানোর জন্য জেরিনকে বিয়ে করার মতো পরিস্থিতিতে চলে এসেছিল। তার মানে এমির আমার বিয়ে মিথ্যে, তাই না? ম্যাডাম। এটা শুনে জেরিন খুশিতে কান্না করে দেয়। তুমি কি করে ভাবলে আমি তোমার জায়গায় অন্য কাউকে বসাবো? এটা কখনোই সম্ভব না। আমি তো দেখতে চেয়েছিলাম আসলে তুমি আমাকে ভালোবাসো কিনা। কোনো কথা নাই তোমার সাথে। একটা মানুষকে তো কত ভাবে পরীক্ষা করা যায়, এত বিশ্রী আর জঘন্য উপায় কে বেছে নিলি তুমি? হয়েছে আমার উপর আর রাগ করে থেকো না। এমনিতেও এটা আমাদের রাগ করার সময় না। আর শোনো, কাল তোমার আর আমার সুন্দরভাবে আয়োজন সহকারে বিয়ে হবে। আর একটা কথা কি জানো, বাবা কিন্তু এই বিষয় সম্পর্কে জানতো, কিন্তু তারাও তোমাকে বুঝতে দেয়নি। এটা শুনে আদিল এবং জেরিন দুজনে তাদের বাবা মার দিকে অবাক হয়ে তাকায়, আর বাবা মা তাদের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। তখনই দোলা বলে, সবার তো সবকিছু ঠিক হয়ে গেল, আটকা পড়ে আছে আমি আর আদিল, আমাদেরকে কিছুই হবে না। এটা শুনে তাদের মা বলে, শোনো, এটা সম্পূর্ণ তোমার এবং আদিলের বিষয়। তোমরা যদি নিজেদের মাঝে সকল ঝামেলা ভুলে গিয়ে আবারও এক হতে চাও তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা সাদরে তোমাদেরকে গ্রহণ করে নিব। কিন্তু একটা কথা সারা জীবন মনে রাখবে, যে কোনো পরিস্থিতি আসুক না কেন জীবনেও নিজের ভালোবাসার মানুষের হাত ছাড়া যাবে না। আজ না হয় তোমাদের লাইফে সবকিছু ঠিক হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে তো এমনটা নাও হতে পারে। এটা শুনে দোলা অনেক লজ্জা বোধ করে, কারণ সবকিছু তো তার লোভের কারণে হয়েছিল। সরি জেরিন, তোমাকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আমাকে পারলে ক্ষমা করে দিও। আসলে ভাইয়া ঠিকই বলেছিল, মানুষ ভালোবাসার মানুষ যখন কষ্ট দেয় তখন একটা মানুষের রাগের মাথায় যে কোনো কিছু সিচুয়েশন না বুঝে সিদ্ধান্ত নিয়ে নেয়, তাও তো ভালো, আমাকে আর পস্তাতে হয়নি। দোলা এসব শুনে কোনো কথা না বলে আদিলের হাত ধরে বলে, উইল ইউ ম্যারি মি? আদিল এটা শুনে খুব খুশি হয় যে দোলা নিজ থেকে তাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে। আর শুধুমাত্র সেই নয়, বরং সকলেই খুশি হয়ে যায়। আদিল আর কোনো কিছু না বলে দোলার প্রস্তাবে রাজি হয়ে যায়, আর এতে করে বাড়িতে সকলের মনে আনন্দের বন্যা বয়ে যায়। একসাথে দুটো আনন্দ পেয়ে সকলে অনেক খুশি হয়ে যায়। কাল তাদের বিয়ে, খুব সুন্দরভাবে এবার তাদের বিয়ে হবে। সকলের মনের ইচ্ছা পূরণ হবে, সকলে নিজের ভালোবাসার মানুষকেও পাবে। সব ঠিকঠাক হয়ে গেলে মা বাবা এমির, জেরিন, আদিল, দোলা সকলকে নিজ নিজ রুমে যেতে বলে। মা, কাল তো বিয়ে হবেই, আমি একটু দোলার কাইছে না হয় থাকি। রুমটা এত সুন্দর করে সাজানো হয়েছে, এত কষ্ট কি করে বৃথা যেতে দেই বলো? মার খাবি তুই। না মা, যাচ্ছি। আদিল আর কিছু বলে না। জেরিন আজ অনেক খুশি, এত কষ্ট যে এই সুখের দিনটা দেখার জন্য করা। জেরিনকে তার হবু শাশুড়ি নিজের রুমে পাঠিয়ে দেয়, কিন্তু মন তো খালি এমিরকে চাইছে। কি করা যায়? এমিরেরও একই অবস্থা। ঘড়ির কাঁটায় রাত যখন 1টা বাজে তখন পুরো বাড়ি নীরব। আস্তে আস্তে করে এমি নিজের রুম ছেড়ে জেরিনের রুমে চলে যায়। গিয়ে দেখে জেরিন একবারে ফ্রেশ হয়ে মাত্র বের হয়েছে। আহা, কি সুগন্ধ! কোন পারফিউম এটা? ওমা, তুমি? তোমার মা যদি দেখে ফেলে? ইস, রাখো তো। এই বলে সে নিজের থেকে এদিকে জেরিনকে টান দেয়। আজ আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে, যাই করো না কেন। আজ আর
ছাড়ো ছাড়ো করো না প্লিজ। একদিন তো শান্তিতে একটু আদর করতে দাও আমাকে। এই যাও তো, কোনো আদর হবে না। আগে আমার কিছু প্রশ্নের আনসার দাও তো জান। কি? তোমার দোলার সাথে ইটিস পিটিস করনি তো? হায় হায়, ছি ছি ছি, নিজের বাচ্চার বাবাকে কেউ এসব জিজ্ঞেস করে? ওয়েট, মজা বোঝাচ্ছি। আরে ছাড়ো প্লিজ, কথা এখনো শেষ হয়নি। কিন্তু এমির জেরিনকে বলে, এই শোনো, তখন অনেক কষ্ট করে তোমার জামাগুলো খুলেছি, এখন আর পারবো না। এখন থেকে নিজেই সব খুলে রেডি থাকবে। দাঁড়াও, তোমার রেডি থাকাচ্ছি। আচ্ছা জান, আমাকে যদি এত ভালোবাসো তাহলে এত নাটক কেন করলে? এত নাটক না করলে তুমি আমার ভালোবাসার কদর বুঝতে না। মানুষ কাউকে হারালেই তার মর্ম বুঝতে পারে। তোমার বেলাতেও তাই হয়েছে। আজ দেখে একটা নাটকের জন্য 4টা মানুষের জীবন পরিপূর্ণ। আদিলও তার ভুল বুঝতে পেরেছে। দোলনারও সেম দশা। জানো আমি আদিলকে কি বলেছিলাম? কি গো? বলেছিলাম দোলা তোকে ডাকছে। সে আসলে এসবের কিছুই বুঝতে পারেনি। আর দোলাও জানতো না যে আদিল তার সাথে এমন একটা সময় দেখা করতে আসবে। আমি জাস্ট দোলা আর আদিলকে কথা বলার সুযোগ করে দিয়েছিলাম। কত নাটক রে বাবা। বাই দ্য ওয়ে, তুমি কি অ্যাক্টর নাকি আবার? না, আমি তো তোমার গল্পের ভিলেন হয়েও নায়ক। আমি ভাগ্যে বিশ্বাসী ছিলাম, আমার ভালোবাসা সত্যি ছিল, তাই আজ এত সুখ। কিন্তু তুমি যতগুলো কষ্ট দিয়েছো না, সব মনে আছে। একে একে সবগুলো ফিরিয়ে দিব। যাই করো না কেন, কোনো বিয়ের নাটক করো না প্লিজ। অনেক রাগ উঠে যাবে কিন্তু। পরে জানোই তো আমি কিভাবে শাস্তি দেই। হয়েছে, এবার নিজের রুমে যান। আপনার মা যদি একবার এসব দেখে তাহলে জানে মেরে ফেলবে। বের হন আমার রুম থেকে। জান বের করে দিচ্ছ? কাল বিয়ে হলে যা হওয়ার হবে। কপাল। হয়েছে, যাও যাও। উস উস। মশা তাড়াচ্ছ বুঝি? না, তোমার ভাগ্য ভালো, কারণ মশা হলে তো এতক্ষণে আমার হাতের নিচে পড়ে ভর্তা হয়ে যেতে। এ বলে জেরিন এমিরের ঠোঁটে চুমু খেতে লাগে। হে বলে জেরিন দরজা লাগিয়ে দেয়। এদিকে আদিলের দোলার মধ্যেও একই অনুভূতি। দোলা, একটা কথা জিজ্ঞেস করি, তুমি কি আমার ভাইয়ার সাথে শারীরিক সম্পর্ক করেছো? মোটেও না, তোমার ভাই তো আমার দিকে ফিরেও তাকায় না। কারণ সে হয়তো অনেক আগে থেকেই চেয়েছিল যেন আমার আগের মতো এক হয়ে যায়, নিজেদের ভুল বুঝতে পারি। জি, তোমাকে আর কিছু বলার মতো ক্ষমতা আমার নেই, কারণ আমি নিজেই লজ্জিত। যাই হোক, তুমি আমাকে ক্ষমা করে দিও, তাহলেই হবে। ক্ষমা করতে পারি, তবে একটা শর্ত আছে। আচ্ছা, তোমরা দুই ভাই এমন কেন? সবকিছুতেই শর্ত রাখো। এই যে ম্যাডাম, এত কিছু শুনতে চাইনি। শর্ত রাখবেন কিনা সেটা বলুন। যদি পারি তাহলে ঠিকই রাখবো। রাখবো না কেন? আরে ডোন্ট ওয়ারি, তুমি ঠিকই পারবে। তুমি কাছে আসছো কেন? আমি কিন্তু তোমার মতিগতি ঠিক বুঝতে পারছি না। একদম চুপ শোনা। তা একটা দিনে চাওয়ার পাওয়ার নয়, বরং কয়েক বছরের জমা আকাঙ্ক্ষা। এই না না, প্লিজ, কাল তো বিয়ে। কিন্তু কে শুনে কার কথা? সকাল হয়ে উঠতেই নতুন একটা জীবন শুরু। হ্যাঁ, এই জীবনটার জন্যই তো সকলে এত অপেক্ষা করেছিল। পুরো বাড়ি ফুল দিয়ে ডেকোরেশন করা হয়। ফুলের গন্ধ সবটা ছড়িয়ে গিয়েছে। দুই ভাইয়ের আজ একসাথে বিয়ে। খুব তাড়াতাড়ি ঘর আলো করে নতুন সদস্য বাড়িতে আসবে। এর থেকে খুশি চায় আমির আর আদিলের বাবা মা। সুন্দর করে দুই বউকে সাজানো হয়। এরপর বিয়ের পালা শুরু। কবুল বলার সময় জেরিনের কলিজা বাবা মায়ের জন্য হাহাকার করে। প্রতিটা মেয়ে পরিবারকে এই সময়টার পাশে চায়। দোলার পাশে তার বাবা মা আছে, কিন্তু তার সাথে কেউ নেই। বিয়ের আসরে কান্না ভেঙে পড়ে জেরিন। হঠাৎ করে পেছন থেকে একটা পরিচিত গলা ভেসে ওঠে। আর কাঁদতে হবে না, দেখ আমরা তো তোর সাথেই আছি। পেছনে ঘুরে তাকাতেই সে অনেক অবাক হয়ে যায়, কারণ পেছনে সে যে তার বাবা মা আর ছোট বোন ছিল। তোমরা? সারপ্রাইজ। কিছু বলার আগে কান্না আরো ভেঙে পড়ে। বাবা মাও নিজের মেয়ের এমন হাহাকার থেকে নিজেদের আগলে রাখতে পারেনি। এসব দেখে আমিরের মা বলে, এই যে সবাই কাঁদলে কি করে হবে? তাও এমন একটা খুশির মুহূর্তে সব কিছু পরে হবে, আগে বিয়েটা তো হয়ে যাক একবার। জেরিনা তখন নিজেকে সামলে কবুল বলে, যাক, বিয়েটা শেষ হলো শেষ পর্যন্ত, তাই না? জেরিন ছাড়া এমির যেমন অপরিপূর্ণ, তেমনি জেরিন তাকে ছাড়া সুবাসীন ফুলের মতো। বিয়ে শেষ করে গেলে এমির যখন জেরিনের কাছে আসে, তখন জেরিন তাকে বাবা মার কথা জিজ্ঞেস করে। আমার সারপ্রাইজকে তো তুমি ভয় পাও, তাই সিদ্ধান্ত নিয়েছিলাম এমন একটা সারপ্রাইজ দিব যাতে তুমি সারাটা জীবন মনে রাখো। আসলে আমি অনেক আগে থেকেই
তোমার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। প্রথম দিকে তারা সবটা মেনে না নিলেও শুধুমাত্র তোমার কথা চিন্তা করে তারা নিজেদের সব রাগ অভিমানকে বিসর্জন দিয়ে আমার সাথে এখানে আসতে হয়। হঠাৎ তখনই সেখানে জেরিনের বাবা মা আসে। হ্যাঁ মা, তোর জন্য এখানে আসা, কিন্তু আমরা অনেক খুশি যে তুই ঠিকঠাক আছিস। আমরা খবর পেয়েছিলাম তুই নাকি কোনো মাফিয়া চক্রের হাতে পড়েছিস, সেখান থেকে নাকি কেউ বেঁচে ফিরতে পারে না। সবাই বলছিল তুই বেঁচে নেই। এসব শুনে যে কি করে একটা দিন আমরা কাটিয়েছি তা শুধুমাত্র আমাদের রব জানে, তবুও মনের বিশ্বাস হারায়নি। কিন্তু আমির তোমাদের কি করে এখানে আনলো? এটা শুনে এমির জেরিনের কানের কাছে এসে বলে, ওটা আমি রাতে তোমাকে আনবক্সিং করতে করতে না হয় বলবো। এটা শুনে জেরিন অনেক লজ্জা পায়। তখন জেরিনের বাবা মাও বলে, এসব নিয়ে পরে ঠান্ডা মাথায় কথা বলবো আমরা, তুই এখন রুমে গিয়ে রেস্ট নে। জেরিনের হাত ধরে তাকে রুমে দিয়ে আসে। বউ যা রেস্ট করার এখনই করে নাও, আজ রাতে কিন্তু কোনো ঘুম নেই। এই দেখবো নি, বাট তুমি কোথায় যাও? একটু পরেই তো আমার লাইফে অন্য কারো শাসন চলবে, তাই যতটা হাতে সময় আছে একটু চিল করে নেই। জেরিন আর কিছু না বলে মুচকে হাসি দিয়ে দরজা বন্ধ করে দেয়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে একেবারে রেড কালারের নাইটি পরে বের হয়। আমার রেড স্ট্রবেরি। ওমা, তুমি এসে পড়েছো? চিন্তা করে দেখলাম সুন্দরীর কাছে বন্দী হলে কোনো প্রবলেম নেই। তাই বুঝি? এই বলে জেরিনকে এক টানে নিজের কাছে নিয়ে আসে। জেরিনের নিঃশ্বাসের শব্দ এমিরকে আরো পাগল করে তুলছিল। এমি জেরিনকে শক্ত করে ধরে পাগলের মতো কিস করা শুরু করে। এমিরের ঠোঁটের ছোঁয়া জেরিনের ঠোঁট ছাড়িয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। শুধু ঠোঁট নয়, হাত দুটো চলছে পোশাক খোলায়। একসময় এমির জেরিনকে বিছানায় শুয়ে দেয়। এরপর আলমারি থেকে কিছু একটা বের করে। মনে আছে এগুলোর কথা? থাকবে না কেন? আজ আমি পরিপূর্ণ তৃপ্তি গ্রহণ করব তোমার কাছে। এই বলে সে আগের মতো জেরিনের হাত হ্যান্ডক্রাফটস দিয়ে আটকে দেয়, আর তারপর পা দুটো টেলিস্কোপের টিউব দিয়ে। আর জেরিন বাধা দিচ্ছে না, বরং নিজেও ভালোবাসার স্বাদ গ্রহণ করে যাচ্ছে। হাত পা বেঁধে হায়নার মতো সে জেরিনের উপর ঝাঁপিয়ে পড়ে। বাকিটা না হয় আপনারা বুঝে নেন। এভাবেই 2 দিন চলে যায়। এখন জেরিন জানে সে কিভাবে তার বাবা মাকে এখানে এনেছে এমির। আসলে জেরিন যখন রাগ করে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, তখন এমির তাকে তেমন ভাবে বাধা দেয়নি। তার একটাই কারণ, আর সেটা হচ্ছে সে বাংলাদেশ গিয়ে জেরিনের বাবা মায়ের সাথে গোপনে কথা বলবে। জেরিন চলে যাওয়ার পর এমির ঠিক তাই করে। প্রথমে এমিরের কথা কেউ বিশ্বাস না করলেও পরে জেরিনের কিছু ভিডিও ক্লিপস দেখে তারা মেনে নেয় যে এমির সত্য কথাই বলছে। শুধুমাত্র মেয়েকে ফিরে পাবে এই আশায় তারা কোনো কিছু না ভেবে এতটা পথ পাড়ি দিতে রাজি হয়ে যায়। বিয়ে 2 দিন আগেই তাদের বিদেশ আনা হয়, কিন্তু কেউ জানো তাদের কথা না জানতে পারে, তাই এমিল নিজের গেস্ট হাউসে তাদের রেখেছিল। তার কাছে মনে হয়েছিল বিয়ের দিন মা বাবাকে কাছে পাওয়ার থেকে বড় আর কোনো সারপ্রাইজ জেরিনের জন্য হতে পারে না। আর ঠিক তাই ঘটে। এখন তাদের হানিমুনের প্ল্যান চলছে। 2 ভাই একসাথেই হানিমুনে যাবে। জেরিন, হানিমুনে কোথায় যেতে চাও? একটা জায়গায় যেতে চাই আমি, যদি তুমি আমাকে অনুমতি দাও তবেই। তোমার একটা কথাতে আমি সব করতে রাজি তোমার জন্য, একবার বলে তো দেখো। বাংলাদেশ যাব। আমি নিজের দেশকে অনেক মিস করছি। সবাই বেশ অবাক হয়, কিন্তু জেরিনের কথায় সবাই খুশি হয়। তো কথায় কথায় এমিরের মা দোলাকে জিজ্ঞেস করে, কি গো, জেরিন তো নিজের হানিমুন প্লেস ঠিক করে ফেলেছে, তুমি কি ঠিক করলে? আমিও বাংলাদেশে যাব, সেখানে 1 উইকের মতো হানিমুনে এনজয় করে না হয় অন্য কোথায় ঘুরতে যাব। আসলে জানেনই তো, ছোটবেলায় আমি বিদেশ চলে এসেছিলাম পরিবারের সাথে, তারপর আর কোনোদিন যাওয়া হয়নি। আসলে এই কথাই রইলো, তোমরা সবাই একসঙ্গে বাংলাদেশে গিয়ে হানিমুন এনজয় করো। আর তুমি মা দোলা, আমি চাই হানিমুন থেকে আসার পর তুমি একটা সুখবর নিয়ে আসো। এটা শুনে দোলা অনেক লজ্জা পায়, আর আদিল একটু একটু পাচ্ছিল আর কি। তো সবকিছু খুব তাড়াতাড়ি অ্যারেঞ্জমেন্ট করে ফেলে এমির। জেরিনের বাবা মা তাদের সাথে বাংলাদেশ যায়, সেখানে তাদের হানিমুনে অনেক সুন্দর কাটে। একদিন জেরিন আর এমির রাতে রাস্তায় হাঁটতে বের হয়। জানো জান, আমি খাওয়া দাওয়া করলে একটু আর লড়চড় করতে পারি না। তাই তো তোমাকে নিয়ে হাওয়া খেতে বের হয়েছি। আজ একটু শান্তি পাচ্ছি। কেন, সব সময় কি অশান্তিতে থাকো? আরে তেমন কিছু না, তোমার বডিগার্ডদের ভাগ্যিস দূরে দাঁড় করিয়ে রেখেছো, তা না হলে তো গা ঘেঁষে দাঁড়িয়ে থাকে। ওটাই তো দায়িত্ব ওদের। ইস, আমার তো মাঝে মাঝে মনে হয় ওইগুলো বডিগার্ড না, আমার সতীন। ছি, যাও তো। এমিরের এমন সুখের রিয়াকশন থেকে জেরিন আর না হেসে পারে না। ওয়েট বেব, একটা কল এসেছে, তুমি এখানে থাকো, আমি আসছি।
জেরিন ভালো মেয়ের মতো রাস্তার কোণে দাঁড়িয়ে থাকে। হঠাৎ তখনই পেছন থেকে জেরিন বলে কেউ একজন ডাক দেয়, যা শুনে জেরিন পেছনে তাকাতে অনেক অবাক হয়। তুমি এখানে? কালকেই খবর পেয়েছি যে তোমাকে খুঁজে পাওয়া গেছে। আমি সিলেট গিয়েছিলাম কাজে, কিন্তু তোমার কথা শুনে প্লেনে ইমার্জেন্সি টিকিট কাটি। তুমি বুঝি আমাদের বাসায় যেতে এখন? যেতাম, কিন্তু তোমাকে তো রাস্তাতেই পেয়ে গেলাম। এই বলে সে জেরিনের হাত ধরে বলে, অনেক খুঁজেছি তোমাকে, পাগলের মতো করে খুঁজেছি। আমি আর কোনোদিন তোমাকে চোখের আড়াল হতে দিব না। অনেক দেরি হয়ে গিয়েছে। মানে? জেরিন কিছু বলে ওঠার আগে এমিরেট তার কাছে আসে। কে উনি? কেউ না। মানে কি? আপনি কে? আমি ওর হাজবেন্ড। হোয়াট? জেরিন, তুমি বিয়ে করেছো? আর আমি প্রেগনেন্টও। ভুলে যাও আমাকে জীবনের একটা দুঃস্বপ্ন ভেবে। হ্যাঁ, তুমি সত্যি আমার জীবনের প্রথম ভালোবাসা ছিলে, কিন্তু ভাগ্যে যা ছিল তাই হয়েছে। যাই হোক, বাই। নতুন করে তুমি জীবন শুরু করলে আমি অনেক বেশি হ্যাপি হব। এমিরও সবটুকু বুঝতে পেরে যায়, তাই আর কোনো কথা না বলে জেরিনকে নিয়ে সেখান থেকে চলে যায়। নির্বাক দৃষ্টিতে আয়মান জেরিনের দিকে তাকিয়ে থাকে। আর স্বপ্নের মেয়েটা আজ অন্য কারো। এভাবে 15 দিনের মতো বাংলাদেশে থাকার সুযোগ হয় জেরিনের। আয়মানের আর খোঁজ পায়নি জেরিন। আর দোলা এবং আদিল 7 দিন বেরিয়েই সুইজারল্যান্ড ঘুরতে চলে গিয়েছিল। এদিকে এমিরের সব কাজ পড়ে আছে, তাই মন না চাইলেও জেরিনকে ফিরে যেতে হয়। সব মেয়েরাই এই সময়টা মায়ের বাড়িতে কাটাতে যায়, কিন্তু এখানে ডিস্টেন্সটা একটু বেশি। যাই হোক, বেড়ানো শেষ করে আবারও নিজেদের বাড়ি ফেরা যায় তারা। এভাবে দিন কেটে যায়। দেখতে দেখতে 7 মাস পেরিয়ে যায়। ডেলিভারি হতে আর বেশি দিন বাকি নেই। জানো আমির, দোলা আর আদিলের নাকি আজকের দিনেই প্রথম রিলেশন শুরু হয়েছিল। এখনো তারা সেই দিনটাকে মনে রেখেছে। তাই দোলা আদিলকে সারপ্রাইজ দেওয়ার জন্য রাতে একটা পার্টির আয়োজন করেছে। কোথায় হবে? আরে ছাদে হবে, কারণ আমি বলে দিয়েছি বাইরে যেতে পারবো না, শরীর চলে না আমার। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি আজ বাড়ি ফিরে আসবো। এই বলে সে জেরিনের কপালে আর পেটে চুমু দিয়ে অফিসে চলে যায়। আর আদিল এবং তার বাবাও তার সাথে অফিসে যায়। রাতে সবাই বাড়ি ফিরলে আদিলকে দোলা সহ বাকিরা সারপ্রাইজ দেয়। হায় আল্লাহ, আমার তো মনেই নেই। থাকবে কি করে? আমার কথা কি তোমার মনে থাকে? হঠাৎ জেরিনের জানি কেমন পেইন ফিল হয়। প্রথম দিকে কম হলেও আস্তে আস্তে বেড়ে যায়। আমির, আমার পেটে পেইন করতেছে, আমি পারছি না আর। তাড়াতাড়ি করে জেরিনকে হাসপাতালে দিয়ে যাওয়া হয়। সকলের মাথায় টেনশন, কারণ জেরিনের ডেলিভারি পেইন শুরু হয়েছিল। আর তাই তাকে ওটিতে নিয়ে যাওয়া হয়। ঘন্টার পর ঘন্টা বাইরে ওয়েট করার পর একসময় ভেতর থেকে ডাক্তার বেরিয়ে আসে। কংগ্রেচুলেশন মিস্টার ইমির, আপনার ফুটফুটে একটা মেয়ে হয়েছে। জেরিনও কেমন আছে? চিন্তা করবেন না, নর্মালি ডেলিভারি হয়েছে। মা সন্তান সবাই সুস্থ আছে। সবাই এক এক করে ভেতরে যায়। আদিল এই নিউজ ফোন করে জেরিনের পরিবারকেও জানিয়ে দেয়। সবাই অনেক খুশি হয়ে যায়। সব ঠিকঠাক করে যখন জেরিনকে কেবিনে আনা হয়, তখন সবাই এক এক করে ভেতরে আসে। মেয়েটা দেখতে একদম তোমার মতো সুন্দর হয়েছে জান। হ্যাঁ, কিন্তু স্বভাব পেয়েছে তোমার। কেন, আমি কি করলাম আবার? দেখো না, তোমার যেমন ধৈর্য নেই, এরও ঠিক একই অবস্থা। সময় হওয়ার আগেই চলে এসেছে। মাকে একটু পার্টিটা এনজয় পর্যন্ত করতে দেয়নি। সরি দোলা আর আদিল, তোমাদের পার্টিটা নষ্ট হয়ে গেল। আরে কি সব বলো? এই বাচ্চাটা থেকে আর বড় এনজয় কি হতে পারে? যাই হোক, ও কিন্তু অনেক কিউট। ইস, আমার তো ওকে ছেড়ে যেতে ইচ্ছেই করছে না। কি আদিল, তুমি চুপ করে আছো কেন? না, তেমন কিছু হয়নি। চাচ্চু ভাইয়ের ফিলিংসটাই আলাদা। মনে মনে আদিল অনেক গিল্টি ফিল হচ্ছে। কি করে একদিন সে এই নিষ্পাপ শিশুকে মেরে ফেলার কথা মুখে এনেছিল। হঠাৎ করে দোলা আদিলের হাত ধরে বলে, যেহেতু এখানে সবাই আছে, তাহলে তোমাদেরকে একটা সারপ্রাইজ তো দেওয়াই যায়। মানে আবার কিসের সারপ্রাইজ দিবে? আমি প্রেগনেন্ট। এ বলে সে প্রেগা নিউজটা আদিলের হাতে দেয়। সবাই যেমন অনেক বেশি খুশি হয়, তেমনি অনেক বেশি অবাকও হয়। আল্লাহ, আজ দেখি শুধু হ্যাপি আর হ্যাপি নিউজ আসছে। আমার ছেলে, নাতি আর বৌমার ওপর যেন কারোর নজর না লাগে। হঠাৎ করে জেরিনের ফোনে একটা ভিডিও কল আসে। ফোনটা এমিরের কাছে ছিল। হ্যালো ইমার। তুমি আইমান না? জি, একটু আগেই গুড নিউজটা পেলাম। শুভেচ্ছা তোমাকে। থ্যাঙ্কস। ফোনটা তুই জেরিনের কাছে দেওয়া যাবে? এমির ফোনটা জেরিনের কাছে দিতে আইমান তাকে বলে,
তুমি এভাবে সব সময় সুখী হও। আর একটা খবর দেওয়ার আছে তোমাকে। আমার সামনের সপ্তাহে বিয়েতে তুমি থাকলে অনেক খুশি হতাম, কিন্তু আমি জানি তোমার শরীরের কন্ডিশন এখন ভালো নেই। শুনে অনেক খুশি হলাম তুমি বিয়ে করছো। কারোর জন্য কারোর জীবনকে থামিয়ে রাখা উচিত নয়। আর আমার মেয়ের জন্য দোয়া করবে। কথা বলা শেষ হয়ে গেলে এমির সবার সামনে জেরিনকে বলে, আজ আমাদের জীবন পূর্ণতা লাভ করেছে। ঘর আলো করে মেয়ে এসেছে। এখন মনে হচ্ছে জীবনের কোনো কিছু চাওয়ার পাওয়ার নেই, সব পেয়ে গিয়েছি আমি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোমাদের দুজনের পাশে সব সময় থাকবো। এই বলে সে জেরিন আর নিজের মেয়ের কপালে চুমু দেয়। সবাই এতে অনেক খুশি হয়। হ্যাঁ, এভাবেই সেই দিনের সেই টক্সিক লাভারটা আজ জেরিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের তালিকায় অন্যতম হয়ে দাঁড়িয়েছে। এভাবে তারা নিজেদের জীবনের গল্প চালিয়ে যাবে। তাদের মেয়ে সুন্দর একটা নাম রাখবে। একদিন দোলা আর আদিলের ঘরেও কোনো এক অতিথি আসবে। কারো লাইফ থেমে থাকবে না। হয়তো এভাবে তাদের সকলের ভালোবাসা দিন দিন বৃদ্ধি পাবে। মোরওভার, এত ঝামেলার পরও যে তারা দুজন এক হতে পেরেছে, সেটাই তো অনেক। কথা আছে না, কাউকে মন থেকে চাইলে তাকে একদিন একদিন ঠিকই পাওয়া যায়। যদিও ভাগ্যটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক, এভাবে এমির ও জেরিনের লাভ স্টোরির হ্যাপি এন্ডিং হয়।